রেকর্ডিং হইতেছে। হ্যাঁ কি একটা অবস্থা। আচ্ছা হইছে, ওকে শুরু হইছে শুরু হইছে। শুরু হইছে। আমার আর দরকার নাই, লাইভে হইলেও হইলো না হইলেও কোনো প্রবলেম নাই, আমি লাইভে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ওকে শুরু করি। হ্যাঁ, যেটা প্রথমে আমি একটা কোশ্চেন করছি, আমি কোশ্চেনটা আনসার দিয়ে দেবো, যাই। ওকে, প্রথম কোশ্চেনটা ছিল যে ইসোফেজিয়াস ডিজিজ গুলো কেন ইম্পর্টেন্ট। এখন আপনাকে মাথায় রাখতে হবে মেডিসিনের ওয়ান অফ দ্য হট টপিক হচ্ছে ইসোফেগাস। ওকে, তিনটা কন্ডিশন আপনাকে জানতেই হবে, একটা হচ্ছে জার্ড, একটা হচ্ছে অ্যাক্লাসিয়া কার্ডিয়া, এটা হচ্ছে কার্সিনোম ইসোফেগাস। তারা যখন কোশ্চেন করে, যখন ভাইভাতে আপনাকে কোশ্চেন করবে, তখন কিন্তু আপনাকে কোশ্চেন করবে না যে ইসোফেজিয়াল কার্সিনোমা কি কি আছে না আছে। কমন যখন কোনো কোশ্চেন করে সারা ভাইভাতে, একেবারে টপিকের কমন একটা মানে টপিক হচ্ছে যে যে একটা পেশেন্টে ইসোফেজিয়াল কার্সিনোমা হয়েছে কি পাবেন। হুম, এখন আপনি যদি মেমোরাইজ করে বলে ফেলেন স্যার এটা পাবো, তখন স্যার অনেক বিরক্ত হয় এবং স্যার নেক্সট আপনাকে ভালো কোনো কোশ্চেন করতে চায় না, অথবা করলেও একটা হাবিজাবি কোশ্চেন করে ছেড়ে দেওয়া ট্রাই করে। হ্যাঁ, যেহেতু মেডিসিনে কিন্তু কোনো কার্ড সিস্টেম নাই। ওকে, মেডিসিনে যেটা হয়, আপনি জানেন কি মেডিসিনে কি হয় সেটা কিন্তু আগে জানতে হবে। আচ্ছা আমি একটু বলি, আমি ইসোফেজিয়াল কার্সিনোমা নিয়ে কথা বলবো, সমস্যা নাই। আমি একটু মেডিসিনের পুরো বিষয়টাকে বুঝাই আপনাদেরকে, ঠিক আছে? মেডিসিনের যে বিষয়টা সেটা হচ্ছে আমার রিটেন থাকবে, একটা ফার্স্ট পার্টের জন্য রিটেন, সেকেন্ড পার্টের জন্য রিটেন হবে, অসপি হবে। অসপিটা হচ্ছে একবারই হয়। ওকে, টোটাল 100 মার্কস একটা অসপি হয়, 10টা স্টেশন থাকে। এবং গত বছর যখন কোশ্চেন ছিল, কোশ্চেন কিন্তু খুবই কঠিন ছিল। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, প্রচুর পরিমাণ, যেমন মা ও শিশু স্টুডেন্ট যারা চিটাং ছিল, আমাদের চিটাং বোর্ডে মা ও শিশু প্রচুর স্টুডেন্ট কিন্তু অসপিটি ফেল করছিল, ঠিক আছে? তো আপনারা একটু খেয়াল করবেন যে গত বছর অসপিটা কিন্তু খুবই এটিপিক্যাল কোশ্চেন ছিল। ওকে, টিপিক্যাল কোনো কোশ্চেন ছিল না। এখন আপনি যদি টিপিক্যালি পড়ালেখা করেন, অর্থাৎ টিপিক্যালি আপনি জাস্ট কোশ্চেন সলভ করে গেলেন অসপির কোশ্চেন গুলা, সেক্ষেত্রে কিন্তু আপনি অসপি কমন পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা কিন্তু টোটালি লাখের উপর নির্ভর করবে। তো আপনি যে কাজটা করবেন, আপনি টিপিক্যালি অসপি পড়বেন না, আপনি টপিকের ওগুলো অবশ্যই পড়বেন, তার সঙ্গে সঙ্গে যে টপিক গুলা থেকে কোশ্চেন আসে সেই টপিকের আগাগোড়া সব পড়বেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, অসপির ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একটা ইসিজি, আর একটা হচ্ছে একটা চেস্ট এক্সরে। এই দুইটা কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে। সো ইসিজি এবং চেস্ট এক্সরে অনেক সময় দেখা যায় স্যাররাও আপনাকে ভুল আনসার দিবে। সো আপনি স্যারদের উপর নির্ভর করবেন না, আর ডানে বামে তো নির্ভর করবেনই না, এটা সম্পূর্ণরূপে আপনি নিজের আনসারটা প্রোভাইড করবেন। ক্লিয়ার? যেমন গত বছর একটা আনসার ছিল আমাদের, যেটা আসছিল সেটা হচ্ছে মানে নন, কি বলে এটাকে, নন এসটি, যেটা এমআই যেটাকে আমরা বলি। হ্যাঁ, এমআই দুই রকমের হয়, একটা হচ্ছে এসটি, একটা হচ্ছে নন এসটি। নন এসটি যেটা এমআইটা, সেরকম একটা ডায়াগনোসিস ছিল। তো অনেক স্যার এটাকে হাইপারট্রফি বলছে, অনেক স্যার এখন ডিফারেন্ট ডিফারেন্ট আনসার দিছে, তো অনেক স্টুডেন্ট ভুল করে আসছে। তো আপনারা যেটা করবেন, অসপিতে স্যারদের উপর নির্ভর করতে যাবেন না, অনেক সময় জুনিয়র টিচার যারা আছে তারা ভুলবার আনসার দেয়, এটা একটা প্রবলেমেটিক পড়ে যায়। হ্যাঁ, হয়তো তারা তারা তো খেয়াল করে না, অথবা খুব ভালোভাবে দেখার টাইম পায় না, যেহেতু তারা খুব দৌড়াদৌড়ির উপর থাকে। অনেক সময় তারা বকা দেয়, ওকে আনসার দিচ্ছ কেন, তখন তারা দেখা যায় যে খুব কম সময়ের জন্য তাকায়, তো তো হয়তো ভাবে ডায়াগনোসিসটা করতে পারে না, আপনার মতো লং টাইম সে দেখে না। তো আলটিমেটলি দেখা যায় যে হয়তোবা সে ভুল করে একটা ভুল আনসার দিয়ে ফেলে। তো আপনি এই জন্য কখনো ওনাদের আনসার গুলো প্রোভাইড করবেন, নেওয়ার ট্রাই করবেন না। নিজে আগে দেখবেন, নিজে আগে বোঝার ট্রাই করবেন, নিজে যদি পারেন দেন স্যারদের সঙ্গে দরকার হলে মিলিয়ে নিতে পারেন, পাশের জনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, বাট নিজে নিজেরটাকে বাদ দিয়ে আরেকজনেরটা নিবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আর যখনই আপনি কোশ্চেনটা পাবেন, হ্যাঁ আপনার কাছে কোশ্চেন আসবে, আমরা তো কি জানি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা বসে থাকি, কোশ্চেন গুলো রেডি থাকে, তো ইজিলি কিন্তু কোশ্চেনটা আগে থেকে দেখা যায়। ওকে, তো প্রথম দিকেই আপনি পাগল হয়ে যাবেন না, এই তোর কি কোশ্চেন আসছে, তোর কি কোশ্চেন আসছে, এই কাজটা করার দরকার নাই। সবার প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কোশ্চেনটা আপনি সলভ করতে পারতেছেন কিনা সেটা দেখবেন। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি যদি ওর কোশ্চেন কি আসছে, ওর কোশ্চেন কি আসতেছে, সবার কোশ্চেন শুনতে থাকেন, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আপনার যে কোশ্চেনটা ছিল সেটা আপনি দেখতে পারবেন না। আপনি ট্রাই করবেন আগে নিজের কোশ্চেনটা দেখার, যদি আপনি না পারেন আপনি সামনের জনকে বলবেন যে দোস্ত আমার কোশ্চেনটা কি আসছে একটু দেখো। ওকে, দেখার পরে আপনি আগে কোশ্চেনটা রেডি করে ফেলবেন, এবং কোশ্চেন যখন শুরু করবেন খুব দ্রুত এটা আনসার করার ট্রাই করবেন, যাতে করে আপনি অলওয়েজ একটা স্টেশন আগে থাকতে পারেন। এটা রুলসটা কি? রুলসটা হচ্ছে আপনি ফার্স্ট কোশ্চেনটা এত দ্রুত আনসার করবেন যাতে করে ফার্স্ট স্টেশনটা টাইম শেষ হওয়ার আগেই আপনি সেকেন্ড স্টেশন, মানে আপনার পাশের জন যেটা আনসার করতেছে সেটা নিয়ে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারেন, বা সে কি আনসার করছে সেটা দেখে ফেলতে পারবেন। আমি কি কথা বুঝতে পারছি? এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এই ট্রিক্সটা কি বুঝছেন? জি ভাইয়া। শুনেন, আমরা যখন প্যাথো দিছি, ফার্মা দিছি, মাইক্রো দিছি, ওখানে ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো অনেক ইজি ছিল। বাট মেডিসিন বা সার্জারি ক্ষেত্রে বা স্পেশালি গাইনি ক্ষেত্রে প্রবলেম গুলো হচ্ছে যে এখানে কিন্তু আসলে কেউই পারা, মানে আগে এমন হয় যে না যে সবাই একজন খুব সব পারে বা একজন কিছু পারে না, এমন কিন্তু না, সব মিলাই ঝিলাই পারে। সো আপনি অলওয়েজ ট্রাই করবেন একটা স্টেশন যেন আপনি অলওয়েজ আগে থাকেন, মানে আপনি যে স্টেশন আনসার করতেছেন যেন সেখানে বসে আপনি তার পরের স্টেশনটা আনসার করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রথম বিষয় থাকবে। এই জন্য আপনি টাইম নিয়ে প্রথম যে কাজটা করবেন, টাইম নিয়ে আপনি আপনার স্টেশনটা সলভ করে ফেলবেন। ওকে, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। ওকে, আপনি যখন আপনার স্টেশনটা সলভ করে ফেলবেন তাহলে দেখবেন যে 2 মিনিটের মধ্যে আপনি কি করতে পারতেছেন, ওই কোশ্চেনটা লিখে ফেলতে পারতেছেন।
এরপরে যে 3 মিনিট থাকবে ওই 3 মিনিটে আপনি আপনার পাশের জন্য যে কোশ্চেনটা ছিল সেটা আনসার করে ফেলবেন। ওকে, দেখবেন সে আনসার করতেছে, আপনি দেখবেন অবশ্যই সে আগে থেকে এটা কনফার্ম হয়ে নিছে, সে মোটামুটি কনফার্ম। সো আপনি সেটা কনফার্ম করে মানে আনসার করবেন, এবং যখনই আপনি ওই স্টেশনে যাবেন প্রথমে আপনি কোশ্চেনটা একবার পড়ে দেখবেন যে আসলে আপনার ফ্রেন্ড থেকে যা আপনি লিখছেন সেটা কি ঠিক আছে কিনা, নাকি সে এটা ভুল আনসার করছে। অনেক সময় দেখা যায় যে আপনি কোশ্চেন না দেখে কি করেন, পরের জনটা আনসার করতে থাকেন, তো দেখা যায় সে যদি কোনো কিছু মিস করে ফেলে আপনিও সেটা আলটিমেটলি মিস করে ফেলেন। তো এটা কিন্তু মেডিসিনে কোনোভাবেই করা যাবে না, কারণ মেডিসিনের হোল নাম্বার কিন্তু একটা স্টেশনে 10 মার্ক। সো এটা মিস করা মানে আপনার জন্য অনেক রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি নিজের স্টেশনটা আগে আনসার করবেন, দেন যখন পরের স্টেশনে যাবেন তখন আপনি কি করবেন, আগে দেখবেন যে সে স্টেশনটা যেগুলো আনসার করছে সেগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিক কনফার্ম করে দেন আপনি আগাবেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। ওকে, ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে, আমি আগেই বললাম ইসিজি এবং চেস্ট এক্সরে নিয়ে আমি ডিটেইলসে আলোচনা করবো আস্তে আস্তে। আমি সামনের দিকে আজ ফ্রি ক্লাস গুলো দিব, একটা চেস্ট এক্সরে একটা ইসিজি আমি ক্লাস নিব, ঠিক আছে। একদম কিভাবে ডায়াগনোসিস করবেন জাস্ট দেখে, হ্যাঁ, সেটা আমি আপনাকে শিখিয়ে দিব। সেটার জন্য আপনাকে খুব বেশি অ্যানালাইসিস করার প্রয়োজন নাই। আপনার কাছে মনে হতে পারে যে আমি যখন ইসিজি আনসার করবো বা যখন চেস্ট এক্সরে আনসার করবো আমার অনেক টাইম লাগে, আমি কিভাবে আনসার করবো। আসলে জিনিসটা হচ্ছে আপনার কাছে যখন ইসিজিটা আপনাকে স্যার দিবে, স্যার এখন ধরবে আপনাকে, হ্যাঁ এই যে দেখেন তো ইসিজিটা কি পাচ্ছেন। তো আসলে আলটিমেটলি কি হয় জানেন, আপনি পরীক্ষার আগের দিনই এই ইসিজি গুলো একবার দেখে নিবেন, কারণ স্যাররা আপনাকে ডেকে দেখাই দিবে, হ্যাঁ যে কোনো মেডিকেলই হোক না কেন, আগের দিন আপনাকে কিন্তু ডাকবে, ডেকে আপনাকে দেখাই দিবে যে আমাদের কালকের বোর্ডে এই ইসিজি গুলো আছে। সো আপনি যে কারা করবেন, আপনি ভালোভাবে ইসিজি গুলো দেখে নিবেন যে কোন ইসিজি কি। ওকে, যখন আপনাকে স্যার কোশ্চেন করে এটা কি আর ইসিজি, আপনি সুন্দর করে ইসিজিটা আগে বলবেন যে ইসিজিটার নাম কি। এরপর দেখবেন যে স্যার আপনাকে কোশ্চেন চলে গেছে, এটা হচ্ছে 1 নম্বর একটা একটা প্রসিডিওর। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা ইসিজি দিয়ে শুরু করে না। ওকে, কি শুরু করে, স্যাররা কোন একটা সিনারিও দিয়ে শুরু করে। ধরেন আপনাকে বললো যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, হ্যাঁ তার হঠাৎ করে চেস্টে খুব পেইন, হ্যাঁ এবং পেইনটা আপনার শোল্ডারের দিকে চলে গেছে, হ্যাঁ রেফার্ড পেইন এরকম হচ্ছে, হ্যাঁ এবং সে খুব ঘামাচ্ছে, আপনি কি ডায়াগনোসিস করলেন বা তার মানুষটা কি, অথবা দেখলেন যে তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, স্মোকিং এর রিস্ক ফ্যাক্টর। এই হ্যালো, শোনা যাচ্ছে আমাকে কথা? জি জি ভাইয়া ভাই, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আনসার দেওয়ার জন্য তো আজকে বসছি না। তো যেহেতু সেশন এটা আমরা তো আজকে পড়ালেখা করবো না, আমরা কিন্তু বুঝবো যে কিভাবে আপনি প্রিপারেশন দিবেন। ওকে, এবং আমি মোটামুটি আপনাকে ইচ এন্ড এভরি টপিকটা টাচ করে দিব, প্রত্যেকটা টপিক, টেনশন করার কিছু নাই। তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে বিষয়। এখন আসেন, আপনাদের গেল আজকে মেডিসিনের হসপিটাল বিষয়গুলো গেল, ঠিক আছে। কেউ একজন মনে হয় মাইকটা অন করে রাখছেন, মাইকটা অফ করে দেন, মাইকটা অফ করে দেন কষ্ট করে। ওকে, ওকে। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে এখন আসেন আপনার ভাইবার বিষয়টা, যেটা আমরা আজকে ভাইবা নিয়ে কথা বলবো। ওকে, তো ভাইবার ক্ষেত্রে আপনাদের বোর্ড হচ্ছে 3টা। ক্লিয়ার? ভালো বলতেছি, আমি 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 যখন প্রমিস আমি যখন ভাইবা বোর্ডে ঢুকবো তখন আমি ভালো মতো জানতাম না খুব ভালোভাবে যে আসলে কোন ভাইবা বোর্ডে কি থাকে, কোন কোন টপিক টাচ করতে হয়। প্রমিস আমি জানতাম না। এবং আমি জানি না আমাদের সঙ্গে যারা আছে অধিকাংশ মানুষই, আমরা অধিকাংশ সময় জানতাম না যে ভাইবা বোর্ড গুলাতে কোন বোর্ডে কি থাকে। প্রমিস আমি জানতাম না। সো আপনারা এটা একটু খেয়াল করবেন। ওকে, হ্যাঁ যেটা খেয়াল করবেন, এই জন্য কিন্তু আমি বিষয়গুলো আজকে বলে দেওয়ার ট্রাই করতেছি, যাতে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন যে আপনি কোন বোর্ডে কিভাবে নিজেকে প্রিপেয়ার রাখবেন, ঠিক আছে। যদি মাথাগুলো সেট থাকে তাহলে বোর্ড গুলো অনেক ইজি হয়ে যায়। এখন যখনই আপনি ভাইবা বোর্ডে যাবেন, 3টা ভাইবা বোর্ড আপনাকে ফেস করতে হবে। এখন পরীক্ষার প্রসিডিউরটা কি হয় একটু বুঝে আগে। আপনি ঢুকবেন, ঢুকার সঙ্গে আপনাকে একটা কাগজ বা খাতা দেওয়া হবে, সেখানে একটা বেড নাম্বার থাকবে, আপনি বেডে চলে যাবেন। এটা হচ্ছে আপনার লং কেজের বোর্ড। ক্লিয়ার? আচ্ছা, লং কেজের বোর্ডটা যখন আপনি শুরু করবেন, আপনি কিন্তু শুরু করে দিবেন, আপনাকে বলবেন স্টার্ট করে দাও, আপনি তার সঙ্গে আপনি হিস্ট্রি নেওয়া শুরু করবেন, কথা বলবেন, এভাবে করে আপনি আনসার দেওয়া শুরু করবেন। ওকে, শুরু যখন করবেন তার ধরেন 10 থেকে বা 15 মিনিটের মধ্যে আপনার ডাক পড়বে। ওকে, ডাক পড়বে কিসের জন্য, আপনার প্রথম ভাইবা বোর্ড ফেস করার জন্য আপনার ডাক পড়বে। ওকে, সো আপনি ভাইবা বোর্ডটা ফেস করতে উঠে চলে যাবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে রিপিটেডলি উঠতে হবে, আপনাকে রিপিটেডলি বারবার লং কেসের বোর্ড থেকে উঠতে থাকবে। সো আপনি লং কেসটার মধ্যে বসে বসে কারোর সঙ্গে গল্প করবেন না, আপনি লং কেসটা খুব ফাস্টলি আনসার করা ট্রাই করবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যদি ভাইবা বোর্ডের যে টেবিল গুলো আছে সেটা যদি আপনার হলের মধ্যে না পড়ে, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু আপনার যে মোবাইল ফোন আছে অথবা আপনি যদি মাইক্রো করে নেন, সেগুলো থেকে ইজিলি কিন্তু আপনি কেসের প্রেজেন্টেশনটা লিখে নিতে পারবেন দেখে দেখে। কিন্তু যদি আপনার ভাইবা বোর্ডের কাছাকাছি আপনার মানে কেসের লং কেসে মানে সিটটা পড়ে যায়, এটা আপনার জন্য খুবই ব্যাড লাগ, যে আপনি কিন্তু সেক্ষেত্রে একবারের জন্য ফোনটা বের করতে পারবেন না। যদি আপনি ফোনটা বের করেন আর ধরা খেয়ে যান, আপনি এক্সপেল হয়ে যাবেন, ঠিক আছে।
সেক্ষেত্রে যারা আগে থেকে জেনে নেবেন যে আপনার বোর্ডটা, আপনার সিটটা কোথায় পড়তেছে, আপনি কি যেখানে ভাইবা বোর্ড সেখানে পড়তেছে নাকি অন্য কোনো বোর্ডে পড়তেছে। যদি আপনার ভাইবা বোর্ডে পড়ে আপনি সেভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। আর আপনার যদি ভাইবা বোর্ডে হলের মধ্যে সিট না পড়ে তাহলে আপনি তো খুশি, সেক্ষেত্রে আপনি মাইক্রো নিবেন, মাইক্রো মানে হচ্ছে ছোট করে নেওয়া, অথবা আপনি ফোনের মধ্যেও কি করতে পারেন নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ। এখন যেহেতু সমস্যাটা হচ্ছে যে রিপিটেডলি লং কেজের বোর্ড থেকে বারবার বারবার উঠতে হয়, এটা কিন্তু একটা প্রবলেম আমাদের জন্য। কেন? আপনি খুব ভালোভাবে তাকে কিন্তু মানে এক্সামিনেশন করতে পারবেন না, বা খুব ফাস্টলি করতে হবে, আপনাকে খুব দ্রুত কাজটা করতে হবে। যে হ্যাঁ আপনি বসলেন, তার সঙ্গে আপনি কি করলেন, এখন আপনি বসে বাবা আপনার নাম কি, ধাম কি, এত কিছু তাকে জিজ্ঞাসা করার জন্য অনেক টাইম লাগবে। আপনি ফার্স্টে যে কাজটা করবেন খুব দ্রুত 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 যে পয়েন্ট গুলো আপনি লিখবেন চেষ্টা করে সেই পয়েন্ট গুলো লিখে ফেলবেন, ওকে। এবং তাকেই বলবেন যে আপনি দ্রুত আনসার গুলো দেন, ঠিক আছে, যাতে করে প্রথম যে ইন্ট্রোডাকশনটা আছে অর্থাৎ প্রেজেন্টিং কমপ্লেন পর্যন্ত যে ইন্ট্রোডাকশন গুলো আছে এগুলো যেন 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যায়, ওকে। দেন তার যখন প্রেজেন্টিং কমপ্লেনটা নিবেন তখন অবশ্যই খুব ভালোভাবে নিবেন, এবং 2 থেকে 3টা ওয়ার্ডের 3টা বেশি লাইন বা পয়েন্টে বেশি আপনি প্রেজেন্টিং কমপ্লেন কখনোই প্রেজেন্ট করবেন না, ঠিক আছে। এটা কিন্তু আপনার জন্য একটা প্রবলেমেটিক হয়ে যাবে যদি আপনি বেশি প্রেজেন্ট কমপ্লেন করতে যান, ঠিক আছে। যদি আপনার কাছে মনে হয় যে এই পেশেন্টটা কি আপনি ডায়াগনোসিস করতে পারতেছেন না, তাহলে যারা ওখানে আছে বড় ভাইরা, স্পেশালি যারা ইন্টার্ন আছে, যারা কিন্তু আপনার সিটে পড়বে বা আপনার ওখানে দেখাশোনা দায়িত্ব হয়, তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপু এটা কিসের কিসের ডায়াগনোসিস, ওকে। যদি সে আপনাকে বলে যে ডায়াগনোসিস এটা, তাহলে তো হয়ে গেল। আপনি সেভাবেই তার প্রেজেন্টিং কমপ্লেন গুলো সাজাবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি পেশেন্ট থেকে জিজ্ঞেস করে সাজাবেন না, বরং এই রোগটার জন্য কি কি প্রেজেন্টিং কমপ্লেন হয় সেটা লিখবেন, লিখে পেশেন্টকে কনফার্ম করবেন যে এটা তার হয়। কথা কি বুঝছেন কি বুঝেন নাই এটা আগে বলেন, কথা বলতেছেন না কেউ, কেউ জি শুনতেছেন না ভাই। আমাকে? জি ভাইয়া, জি তাহলে ভাইয়া। যদি কথা না বলেন এটা আমি মনে হয়, আরেকবার বলেন। হ্যাঁ বলতেছি, আমি যদি কথা না বলেন তাহলে আমি মনে হয় যে আমি নিজের সঙ্গে নিজে কথা বলতেছি। তো যারা ক্লাস করছেন আমার, আমি বারবার বারবার বলি যে আপনারা আমার সঙ্গে কথা বলেন, ইন্টারাকশন করেন, কোশ্চেন করেন। তাহলে আপনারা তো আমি প্রমিস আমি জানি না, আমি আমার লাইফে কোনো মানে কোনো প্রব দেওয়ার আগে কোনো বড় ভাই ভাই বন্ধুদের আমি হেল্প পাইনি। কোশ্চেন আমি জানতাম না যে কি কোশ্চেন করতে হয় না করতে হয়, আন্দাজে ঢুকে যেতাম, আল্লাহ আল্লাহ দিয়ে করে পারলে পারছি না পারলে নাই, বিষয়টা হচ্ছে এমন। আমার পরীক্ষা নিয়ে আমি কখনোই এত সিরিয়াস ছিলাম না, আমি পরীক্ষা দিলাম, আমার অধিকাংশ সময় পেন্ডিং থাকতো। সো আপনারা আমাকে কোশ্চেন করেন যে ভাই কি বুঝতেছি না বা না বুঝলে কোশ্চেন করেন, প্লিজ কথা বলেন, ওকে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো অবশ্যই জানবেন যে আপনি যে পেশেন্টটা পেয়েছেন সেই পেশেন্টটা কিসের রোগী, এটা জানবেন না? হয় সে সিওপিডি, কিছু কমন কেস তো থাকবে, একেবারে কমন কেস থাকবে, আপনি ওগুলাই পাবেন, এর বেশি পাবেনই না। ডেভিডসন পড়ে আপনার 5th ইয়ার এখন লাফালাফি করার কোনো প্রয়োজন নাই যে ভাই আমি ডেভিডসন হোল পড়বো কি পড়বো না, দরকার নাই ডেভিডসন এখন আপনার পড়ার। ডেভিডসন থেকে আপনি আপনার কেসগুলো রেডি করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। যে কোশ্চেন যখন আপনাকে ওখান থেকে করবে আপনি খুব ভালোভাবে আনসার করতে পারবেন, টিচার আপনার উপর স্যাটিসফাই হবে। কিন্তু এখন আপনাকে ডেভিডসনের লাইন বাই লাইন পড়ার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেভিডসন থেকে যে 15-16টা কেস আছে, এত কেস আসলে আসে না, তবু ধরে নিচ্ছি যে 15-16টা কেস আছে, এই কেসগুলা আপনি রেডি করবেন ভাইবার জন্য ডেভিডসন থেকে, ওকে। সো ডেভিডসন আপনার জন্য এখন রেফারেন্স অ্যাজ আ ভাইবার জন্য যে কোশ্চেন গুলো আসে, ওকে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমি যেটা বললাম যে আপনাকে তো পেশেন্ট বলে দিল যে আপনার পেশেন্টটা একটা সিকিডি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, কমনলি কোশ্চেন পড়ে 10-12 জনে পড়বে সিকিডি, 10-12 জনের পড়বে সিওপিডি, ওকে। কারো কারো পড়বে অ্যাজমা, হ্যাঁ কারো কারো পড়বে এক্সারবেটেড অ্যাজমা। আমি সবগুলো টপিক আলোচনা করবো, টেনশন কিছু নেই। সো আপনি তো জেনে যাবেন যে আপনি আসলে কোন পেশেন্টটাকে নিয়ে ডিল করতেছেন। এখন আপনি যদি পেশেন্টকে বলেন বাবা আপনার কি আপনি কি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, বা মা আপনি কি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, তখন কিন্তু পেশেন্ট এমন এমন কথা বলবে যে দেখবেন যে আপনি মিলাইতে পারতেছেন না তার কথার সঙ্গে, সে অদ্ভুত অদ্ভুত কথা বলবে, ঠিক আছে। তো আপনি মাথায় রাখবেন যে আসলে এই সিওপিডি পেশেন্ট যদি আসে তার কমন কমপ্লেন গুলা কি কি থাকে, এটা আপনি আগে মাথায় রাখবেন। আপনি সে অনুযায়ী প্রেজেন্টিং কমপ্লেন সাজাবেন এবং তাকে বুঝাই দিবেন যে তার এগুলা হয়। আমি কি বুঝতে পারছি ওই কথাটা? হ্যালো? জি ভাই। জি ভাই। হ্যাঁ। তো আপনি তাকে বুঝিয়ে দিবেন যে আসলে প্রবলেমটা মানে আসলে সে প্রবলেম বলবে না, আপনি প্রবলেমটাকে সাজাই তাকে শিখাই দিবেন যে আসলে আপনার এরকম এরকম প্রবলেম কিন্তু হয়, হ্যাঁ হ্যাঁ এরকম হয় না, আপনার এরকম হয় না, তখন সে বলে হ্যাঁ হ্যাঁ হয় হয়। তো কি বুঝেন কথাটা? সো আপনি তাকে কনফিউজ করে দিবেন যে প্রবলেমটা হয়, ওকে। টিচার জীবনে তাকে ক্রস এক্সামিনেশন করার টাইম পাবে না, এটা ইম্পসিবল যে তাকে ক্রস এক্সামিনেশন করবে, এটা সম্ভবই না। সো আপনি তাকে আগে মনে করাই দিবেন যে তার এটা হয়, দেন সেটা লিখবেন, তাহলে সুন্দর হবে পয়েন্ট গুলা। এবং এমন হইতে পারে যে পুরো বইয়ের সঙ্গে লাইন বাই লাইন মিলে যেতে পারে, তাই এটা আপনার জন্য অনেক কি হেল্পফুল হবে। কেন? যখন আপনি এটাকে কি প্রেজেন্টিং কমপ্লেনটাকে যখন আপনি কি করবেন ডিটেলসে লিখবেন, হ্যাঁ,
তখন আপনার জন্য হেল্পফুল হবে যে আপনি কোন কোন পয়েন্টগুলো টাচ করবেন। ওকে, কিন্তু আপনি যদি ওই পেশেন্টের মতো করে হিস্ট্রি নিয়ে একেবারে হুবহু লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্টগুলো বের করে নাও আনতে পারেন, সেটা আপনার জন্য একটা ডিসক্রেডিটফুল হবে। ঠিক আছে, ওকে, ডিসক্রেডিট হবে। আমি যেটা বলে আপনাকে বুঝতে পারছি জিনিসটা আপনি কি করবেন, এটা হচ্ছে এক নম্বর বিষয়। এবং 2 নম্বর বিষয় হচ্ছে পেশেন্টটা যত দ্রুত সম্ভব আপনি এক্সামিনেশন শেষ করবেন। আপনি যে এক্সামিনেশন করতে চাচ্ছেন, ফার্স্টে তার জেনারেল এক্সামিনেশন যে পয়েন্ট গুলো আছে 12 থেকে 13টা কোশ্চেন, হ্যাঁ, যে এবিসিডি দিয়ে আমরা যাই যেটা, হ্যাঁ, ফার্স্টে তার বডি সবকিছু যা দেখি আর কি, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স দেখবেন বা বডি বিল্ড দেখবেন, নিউট্রিশন দেখবেন, হাবি জাবি কিউবিটি কিউবিটাস দেখবেন। ওকে, তার সে কি আপনার সঙ্গে পারফেক্টলি কথা বলতেছে কিনা সেগুলো দেখবেন, তার অ্যানিমিয়া দেখবেন বা যাই দেখেন না কেন, খুব ফাস্টলি আগে এই জেনারেল এক্সামিনেশনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে লিখে ফেলবেন। ক্লিয়ার? কারণ আপনি এতবার রিপিটেডলি উঠবেন যে আপনার এইগুলা কমপ্লিট মানে করতে গিয়ে আপনি অনেক প্রেশারে পড়ে যাবেন। তো আপনি চাবেন না যে আপনি কোনোভাবে প্রেশারে পড়ুন, কারণ আপনি চাবেন যে আপনি যত সহজে এই ভাইবা বোর্ড শর্ট কেজের বোর্ড গুলা ফেস করে বের হয়ে যেতে পারে। ওকে, আমি কি বুঝতে পারছি? জি জি ওকে, ভাইয়া। এটা হচ্ছে মেন কথা। তাহলে আপনি এখন ভাইয়া রেডি কেউ মোটামুটি? মেবি আপনাকে মিউট করে রেখেছিল, তো হ্যাঁ, লাস্ট লাইনটা শুনতে পাইনি। আচ্ছা, যেটা বলতেছি যে আপনি যেহেতু রিপিটেডলি উঠবেন, আপনি দেখবেন যে আপনি প্রতি 5 মিনিট পর পর উঠতেছেন, এবং আপনি এটা খুবই বিরক্তি ফিল করবেন যে আপনি লং কেস লিখতে গিয়ে এত ভয় পেয়ে যাবেন লাস্টের দিকে যে আপনার কি লং কেস শেষ হবে কি সবে শেষ হবে না, এটা নিয়ে আপনার টানাটানি লেগে যাবে। কিন্তু আসলে শেষ হবে, কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন কারণ আপনি এতবার উঠবেন যে আপনি পারফেক্টলি আপনার লং কেসটা কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আমি বললাম যে আপনি খুব ফাস্টলি আপনার জেনারেল এক্সামিনেশনটা কমপ্লিট করে ফেলবেন। কারণ জেনারেল এক্সামিনেশন থেকে এমন কোনো কোশ্চেন লং কেস আপনাকে করবে না, যদি কোশ্চেন করেও সেটা সিস্টেমিক এক্সামিনেশন থেকে করবে, অর্থাৎ আপনি যে পেশেন্টটা পাচ্ছেন সেই পেশেন্টের ডিজিজ ওরিয়েন্টেড যে এক্সামিনেশন গুলো আছে সেই এক্সামিনেশন থেকে আপনাকে কোশ্চেন করতে হবে। সো আপনি ওই এক্সামিনেশন গুলো খুব কোল্ডলি করবেন, কিন্তু জেনারেল এক্সামিনেশন থেকে যেহেতু কোশ্চেন করবে না, সেক্ষেত্রে আপনি এটা খুব ফাস্টলি সম্পন্ন করবেন। ওকে, এটা হচ্ছে এক নম্বর বিষয়। এখন আপনাকে কি করলো, 10 মিনিটের পরে একটা ডাক দিল যে এ রোল আসো, আপনি উঠে গেলেন। তার অর্থ হচ্ছে আপনাকে ডাকা হচ্ছে এখন কিসের জন্য, ভাইবা বোর্ডের জন্য। সো আপনাকে 3টা ভাইবা বোর্ড ফেস করতে হবে। এমন হবে না যে পর পর 3টা ভাইবা বোর্ড ফেস করবেন, তা না। প্রথম ভাইবা বোর্ড ফেস করবেন, আবার লং কেসে বসবেন, আবার পর একটু পর ডাকবে আপনাকে, সেকেন্ড ভাইবা বোর্ড কমপ্লিট করবেন, আবার বসে লং কেস শুরু করবেন, আবার আপনাকে ডাকবে কিসের জন্য, পেডির জন্য। ওকে, এভাবে করে আপনাকে ডাকবে, আপনি বসবেন, ডাকবে আপনাকে বসবেন। তো আপনাকে রিপিটেডলি উঠতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, এখন আপনাকে ডাকলো যে ভাইবা বোর্ডের জন্য। এখন আগে জানতে হবে ভাইবা বোর্ড কয়টা। ভাইবা বোর্ড 3টা। ওকে, 2টা মেডিসিনের ভাইবা বোর্ড আর একটা পেডির ভাইবা বোর্ড। ক্লিয়ার? আচ্ছা, 2টা মেডিসিন ফার্স্ট পেপার, কিন্তু সেকেন্ড এমন না, মেডিসিনের ভাইবা বোর্ড, একটা হচ্ছে পেডির ভাইবা বোর্ড। ওকে, এখন আমি আগে মেডিসিন নিয়ে কথা বলি, পেডি নিয়ে কথা পরে বলি। ওকে, মেডিসিনের ভাইবা বোর্ড 2টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার কার্ডিওলজি বা ইসিজি যেটাকে আমরা বলি। আর 2 নম্বর ভাইবা বোর্ডটা অলওয়েজ কিসের উপর হয়, রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা এক্স রে বলি। অলওয়েজ মনে রাখবেন এই 2টা ভাইবা বোর্ডের এক্স রে এবং ইসিজি আপনাকে ফেস করতে হবে। সো আপনি অন্য কিছু অনেক পারেন, অনেক পড়ছেন, এগুলা নিয়ে আগে থিঙ্ক করবেন না। আপনি সবার প্রথমে যে জিনিসটা থিঙ্ক করবেন, আপনি এক্স রে এবং ইসিজি ডায়াগনোসিস পারেন কিনা, ওখান থেকে কোনো ওরিয়েন্টেড কোশ্চেন করলে আপনি রিপ্লাই দিতে পারবেন কিনা। প্লাস যেহেতু ইসিজি থেকে যখন কোশ্চেন করা শুরু করবে, কার্ডিওলজির যে কোনো টপিক স্পেশাল যদি আপনাকে এমআই থেকে কোশ্চেন করে, এমআই এর 14 কোশ্চেন নিয়ে কোশ্চেন করবে। যদি আপনাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ফ্লাটার নিয়ে কোশ্চেন করে, তো এখান থেকে কোশ্চেন করবে। আমি আপনাকে বলে দিব কোশ্চেন কি করবে, হুবহু কোশ্চেন করবে। স্পেশালি যারা সিএমসি তে আছেন তাদের হুবহু কোশ্চেন পাবেন। ঠিক আছে, তারপর আপনাকে এমন হইতে পারে মানে ইচ এন্ড এভরিথিং আপনাকে পারতে হবে, এটা মাথায় রাখবেন। 2জন টিচার করে বসে, একটা বোর্ডে 2জন টিচার বসে, একজন আপনাকে ইসিজি থেকে কোশ্চেন করবে আর একজন আপনাকে ডিফারেন্ট কোনো টপিক থেকে কোশ্চেন করবে। ওকে, ঠিক একইভাবে 2জন টিচার বসবে, যে একজন এক্স রে থেকে কোশ্চেন করবে এবং আরেকজন কি করবে, ডিফারেন্ট কোনো টপিক থেকে কোশ্চেন করবে। এখন আসেন আমি প্রথমে ইসিজি বোর্ডে যাই। তো আপনি ইসিজি বোর্ডে গেলেন। ওকে, যে কোনো টিচার আপনাকে কোশ্চেন করা শুরু করলো, আমি ধরে নিচ্ছি আপনাকে ইসিজি থেকে কোশ্চেন করা শুরু করেছে। তো আপনাকে প্রথমে আপনাকে ফার্স্টে নাম দাম জিজ্ঞেস করবে। আপনি অবশ্যই অবশ্যই আপনার বাড়ির কিছু হিস্ট্রি জেনে নিবেন। আপনি কোন জায়গায় থাকেন, আপনার বাড়ি কি কুমিল্লা নাকি ফেনী নাকি চিটাগাং নাকি ঢাকা, যেখানে আপনার বাড়ি হোক না কেন, সেই স্পেসিফিক রিজিয়নের কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা সেটা আপনি জেনে নিবেন। কারণ টিচারদের একটা কমন কোশ্চেন থাকে যে আপনাদের এই জায়গাটা কিসের জন্য বিখ্যাত, এবং আপনি অবশ্যই সেটা আনসার করার ট্রাই করবেন, আর টিচারের সঙ্গে আপনার একটা কমিউনিকেশনটা ওকে হবে। ওকে, ভালো লাগবে। দেন এখন টিচার আপনাকে ইসিজি থেকে একটা কোশ্চেন করলো, ইসিজি একটা পেপার দিয়ে বললো যেটা কি, আপনি ডায়াগনোসিস করলেন, দিস ইজ দ্য কেস অফ দিস ইজ, এভাবে করলেন আনসারটা। ওকে, এখন ইসিজি কোশ্চেন করার পরে ধরুন আপনাকে একটা কোশ্চেন করলো, এটা হচ্ছে একটা এমআই। কমনলি যে কোশ্চেনটা এরপরে করা হয় যে এমআই কয় রকমের হয়, এবং কমনলি স্টুডেন্টরা যে আনসারটা করে সেটা হচ্ছে এমআই 2 রকমের হয়, এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, এটা আনসার ভুল।
কজ এটা হচ্ছে ইসিজি ওরিয়েন্টেড এমআই এর ক্লাসিফিকেশন। ইসিজি অনুযায়ী এমআই কে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাকিউট এবং ওল্ড এমআই, অথবা ভাগ করা যায় এসটি এলিভেটেড অথবা নন এসটি এলিভেটেড এমআই। বাট আপনাকে টিচার এই কোশ্চেনটা করেন নাই, টিচার কোশ্চেন করছে এমআই কে কিভাবে আপনি ক্লাসিফিকেশন করবেন। এমআই কে ক্লাসিফিকেশন করা যায় কয় ভাগে বলেন তো? দুই ভাগে। কি কি বলেন তো, কি বলতে পারবেন? ট্রান্সমোরাল। বলেন, শেষ করেন, কথা শেষ করেন, অর্ধেক কেন? কোশ্চেন করেন। ট্রান্সমোরাল পর্যন্তই। দুইটা এমআই, একটা হচ্ছে ট্রান্সমুরাল, সাব এন্ডোকার্ডিয়াল, একটা হচ্ছে ট্রান্সমুরাল এমআই। এখন হ্যাঁ, তখন আপনাকে টিচার কোশ্চেন করবে যে যদি সাব এন্ডোকার্ডিয়াল হয়, হ্যাঁ, তাহলে আপনি কি ফিচার পাবেন ইসিজি তে? যদি আপনি ট্রান্সমুরাল পান তাহলে আপনি কি স্যার ইসিজি ফিচার পাবেন? ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন সাব এন্ডোকার্ডিয়াল মানে কি? হ্যাঁ, আমরা জানি আমাদের হার্টের 3টা লেয়ার আছে, ঠিক না? বাইরে একটা লেয়ার, মাঝখানে একটা মায়োকার্ডিয়াম, ভিতরে এন্ডোকার্ডিয়াম লেয়ার আছে। যদি আপনার যে ইনফার্কশনটা আছে সেটা যদি টোটাল থিকনেস কে কভার না করে, এটাকে আমরা বলি সাব এন্ডোকার্ডিয়াল এমআই। ওকে, আর যদি আপনার ইনফার্কশনটা টোটাল মাসেল লেয়ার কে কভার করে, অর্থাৎ হার্টের মাসেল যদি এটুক হয়, পুরো লেয়ারটাকে সে যদি কভার করে ফেলে, এটাকেই বলা হয় ট্রান্সমুরাল এমআই। এবং অনেক সময় এমন হয় যে ট্রান্সমুরাল এমআই এর জন্য কি হয়, পারফোরেশন হয়, অর্থাৎ টোটাল ইনফার্কশনের জন্য মাসেলগুলো অনেক দুর্বল হয়ে পড়ে, এবং একসময় কি হয়, মাসেলগুলো ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, অর্থাৎ একটা উইন্ডো ক্রিয়েট হয়। ওকে, যেটার জন্য আমরা প্যাথোলজিক্যাল কিউ পাই। কি পাই? প্যাথোলজিক্যাল কিউ। এটা ইসিজি তে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ সামনে, কোন আমি আলোচনা করবো, টেনশন করে কিছু নেই। তাহলে আমি বলতেছি যে আপনাকে অবশ্যই জানতে হবে এমআই দুই রকম, একটা সাব এন্ডোকার্ডিয়াল এমআই, এটা হচ্ছে ট্রান্সমুরাল এমআই। টিচার কোশ্চেন করবে যে এই দুইটা এমআই এর জন্য আপনি ইসিজি তে কি কি ফিচার পাবেন, এক নম্বর বিষয় হচ্ছে এটা। আবার টিচার কোশ্চেন করতে পারে যে আপনি যদি একটা এমআই এর পেশেন্ট পান, আপনি এই এমআই পেশেন্টটা কি কি ধরনের সিমটম পেতে পারেন, এটা একটা জিনিস। এবং কমন একটা কোশ্চেন হচ্ছে যে আপনি একটা এমআই এর পেশেন্ট যদি পান, তার ফিউচারে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সো আপনি অবশ্যই অবশ্যই যতটা ইসিজির প্রসিডিউর আছে, অর্থাৎ ইসিজির এমআই হোক, ফিব্রিলেশন হোক, ফ্লাটার হোক, 3rd ডিগ্রি হার্ট ব্লক হোক, যে কোশ্চেনটাই করুন না কেন, এদের কমপ্লিকেশন একেবারে আব্দুল্লাহ স্যারের বই থেকে হুবহু মনে রাখা ট্রাই করবেন। আপনি যদি হুবহু আনসার দিতে পারেন, টিচার এত খুশি হবে যে তারপরে কোশ্চেনটা খুব ইজি করবে আপনার জন্য। কথা বুঝছেন? তো কমপ্লিকেশনটা অবশ্যই মনে রাখা ট্রাই করবেন। 2 নম্বর হচ্ছে একটা কোশ্চেন টিচার ট্রাই করে যে একটা মানুষ যদি এমআই নিয়ে আসে, কিভাবে তাকে আপনি ম্যানেজ করবেন। সো যখন আপনাকে বলবে ম্যানেজ করবেন, তার অর্থ আপনি তাকে ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে শুরু করবেন। অর্থাৎ এমন না যে আপনি তাকে বললেন যে হ্যাঁ তাকে আমি একটা ওষুধ দিব, না না, তাকে আপনি রিসিভ করা থেকে শুরু করে একেবারে তার কমপ্লিকেশন গুলো কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন সেটাকে আপনাকে কোশ্চেন করা হয়েছে। সো আপনি এই বিষয়গুলো কভার করবেন। এটা কি বুঝতে পারছেন জিনিসটা? এভাবে আপনি কোশ্চেন প্রসেস যাবেন। এখন এখন জাস্ট ভাইবার কথা বলতেছি, এখন টপিক আলোচনা করতেছি না, তবে এর পরে আলোচনা করতেছি। এখন এরপরে আপনাকে আরেকজন টিচার কাছে চলে যেতে হবে। এখন আপনারা কি জানেন যে আপনাদের ইসিজি বোর্ডে কি থাকবে আর চেস্ট বোর্ডে কি থাকবে? কে বলতে পারবেন, বলেন তোমাকে? কেউ কি বলতে পারবেন যে আপনাদের ইসিজি বোর্ডে কোন কোন বিষয়গুলো থাকবে? একটু লিখে নেন, একটু লিখে নেন। আপনাদের সেকেন্ড বোর্ড মানে মিউট করে দেন। হ্যাঁ, আপনাদের সেকেন্ড বোর্ড, অর্থাৎ যে বোর্ডে আপনাদের রেসপিরেটরি সিস্টেম থাকবে। হ্যালো, হচ্ছে আমি নিউমেরিক্যাল ভ্যালু মানে আমি একটু মিউট করেন ভাইয়া। যেটা বলতেছিলাম, আমি বললাম যে আপনাদের সেকেন্ড বোর্ডে কি কি থাকবে একটু সেবে লেখেন। সেকেন্ড বোর্ডে প্রথমে থাকবে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ এক্স-রে। আর কি থাকবে লেখেন? হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি সিস্টেম ফার্স্টে থাকবে, রেসপিরেটরি সিস্টেম, তারপর থাকবে হেপাটোবিলিয়ারি সিস্টেম, 3 নম্বর থাকবে হেমাটোলজি। এটা কিন্তু খুব ভালোভাবে জেনে রাখেন, কারণ আপনার জন্য অনেক ইজি হবে। তাহলে আমি কি বললাম? রেসপিরেটরি সিস্টেম, হেপাটোলজি বা হেপাটোবিলিয়ারি সিস্টেম, হেমাটোলজি, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার, ওয়াটার ইলেকট্রোলাইট এন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, ওয়াটার ইলেকট্রোলাইট এন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, ইমার্জেন্সি মেডিসিন এন্ড পয়জনিং, ইমার্জেন্সি মেডিসিন এন্ড পয়জনিং, এবং সাইকিয়াট্রি। অবশ্যই মনে রাখেন আপনাকে সাইকিয়াট্রি থেকে একটা কোশ্চেন করবে। হ্যাঁ, রিটেনের মধ্যে শুরু করবেন, মানে আপনি পেশেন্টটাকে ফার্স্টে নিয়ে মানে পেলেন, দেন পর ফার্স্টে তাকে এবিসি ম্যানেজমেন্ট দেওয়া ট্রাই করবেন। ফার্স্টে তার হ্যাঁ ব্রিদিং ঠিক আছে কিনা দেখবেন, হ্যাঁ, তারপর তার বিষয়গুলো ম্যানেজ করলেন। তারপর আমরা কি জানি, নরমালি আমরা একটা স্ট্রেপ্টোকাইনেস দেওয়া ট্রাই করি, সেটা দেখবেন যে হ্যাঁ কখন স্ট্রেপ্টোকাইনেস দিব। যদি এভিডেমাই থাকে তাহলে হ্যাঁ বলেন। সাইকিয়াট্রির আগে কি বললেন? ইমার্জেন্সি মেডিসিন এন্ড পয়জনিং, ইমার্জেন্সি মেডিসিন এন্ড পয়জনিং,
ভাই ওকে, ইসিজি কি কার্ডিওলজি বোর্ডে থাকবে, মানে ফার্স্ট বোর্ডে? অবশ্যই ইসিজি মানে তো কার্ডিওলজি, ইসিজি মানে কার্ডিওলজি, কারণ ইসিজি থেকে কোশ্চেন করবে আপনাকে কার্ডিওলজি থেকে। ওকে শ্রাবণ, এটা হচ্ছে মেন কথা। ইসিজি মানে কার্ডিওলজি, এটা মাথায় রাখবেন। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল করে দেখেন, সাইকিয়াট্রি থেকে একটা কমন কোশ্চেন আপনাকে করবে। কি করবে? কমনলি যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার পজিটিভ এবং নেগেটিভ সিমটম গুলো আপনি অবশ্যই অবশ্যই একেবারে ঠাড়া মুখস্থ করবেন, ঠিক আছে? এবং আপনাকে একটা কোশ্চেন করে প্রায় টিচাররা, সেটা হচ্ছে কি বলে, ব্রডকাস্ট টেলিকাস্টিং, যেটা মানে কি বলে, থিঙ্কিং ব্রডকাস্টিং, যেটাকে আমরা বলি ব্রডকাস্ট। এটা কি বলতে, কি বুঝায়? এই কোশ্চেনটা টিচাররা করে এবং হাসতেছে করে। মানে আপনাকে যদি কোশ্চেন করে যে হ্যাঁ, পেশেন্টের তো সিজোফ্রেনিয়া রোগী আছে, তার পজিটিভ সিমটম বা নেগেটিভ সিমটম কি, আপনি তো বলবেন হ্যাঁ এগুলো তার পজিটিভ, এগুলো তার নেগেটিভ সিমটম। নেগেটিভ সিমটম হচ্ছে সে সোশ্যালি উইথড্রল থাকবে, সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, এগুলো হচ্ছে তার নেগেটিভ সিমটম। আর পজিটিভ সিমটম মানে কি, সে হ্যালুসিনেট করবে, সে কোনো কিছু দেখবে যেটা আপনি দেখতেছেন না, অথবা সে কোনো কিছু শুনবে যেটা আপনি শুনতেছেন না। ওকে, তারপর হচ্ছে সে এমন কিছু চিন্তা করবে যে আসলে আপনি সেটা চিন্তা করতেছেন, এটাকেই বলা হয় ব্রডকাস্টিং। মানে হচ্ছে সে চিন্তা করতেছে যে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনি তার সঙ্গে খারাপ কিছু ভাবতেছেন, বাট আপনি কিন্তু সেটা চিন্তা করতেছেন না, এটাকে বলা হয় ব্রডকাস্টিং। তো টিচার এরকম কোশ্চেন করে যে ব্রডকাস্টিং বলতে কি বুঝাও। সো আপনাকে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ যে সাইন গুলো আছে সেগুলো জানতে হবে, এবং সেগুলো দ্বারা কি বুঝাচ্ছে সেটা জানতে হবে। এটা হচ্ছে একটা কমন কোশ্চেন। আর 2 নম্বর যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে অ্যান্টিসাইকিয়াট্রিক যে ড্রাগ গুলো আছে, তার মধ্যে টিপিক্যাল ড্রাগ আর অ্যাটিপিক্যাল ড্রাগের নাম বলো। সো সাইকিয়াট্রি নিয়ে যারা অনেক প্যানিক থাকেন, তারা প্যানিক হওয়ার কেমন কিছু নাই। সাইকিয়াট্রি নিয়ে কিছু কমন কোশ্চেন আছে যারা তারা করে থাকে, এর বেশি কোশ্চেন তারা করে না। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া নিয়ে কোশ্চেন করে যে তার স্কিজোফ্রেনিয়ার পজিটিভ নেগেটিভ সিমটম গুলো কি কি, সেগুলো বলতে কি বুঝায়। 2 নম্বর হচ্ছে অ্যান্টিসাইকোটিক যে ড্রাগ গুলো আছে তার মধ্যে টিপিক্যাল ড্রাগ আর অ্যাটিপিক্যাল ড্রাগ গুলো কি কি, এগুলোর কমপ্লিকেশন কি হতে পারে, এরকম কিছু কোশ্চেন করে। আরেকটা কোশ্চেন করে ওসিডি নিয়ে, হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, যে এটা কি বুঝায়, হ্যাঁ এটা কি কি বুঝো, একটা উদাহরণ দাও, এরকম কিছু কোশ্চেন করে। যে আপনি বলেন যে হ্যাঁ আমি এমন হতে পারে যে একটা পেশেন্টের ওসিডি হলো, ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন আপনাকে অনেক সময় কোশ্চেন করে যে অবসেসিভ কম্পালসিভ মানে কি, অবসেসিভ মানে কি, কম্পালসিভ মানে কি। তাহলে আপনি সিম্পলি উদাহরণ দিবেন যে ভাই স্যার, অবসেসিভ মানে হচ্ছে কোন একটা কিছু করার বারবার যে রিপিটেড আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে অবসেসিভ। তার অর্থ হচ্ছে আমি একটা, ধরেন আমি এখানে ফোনটা রাখলাম হাতের মধ্যে, দেখে এখানে রাখলাম, রেখে আমার এখন খুব ইচ্ছা করতেছে বারবার এই ফোনটাকে ধরে এখানে রাখি, মানে এই কাজটা রিপিটেড করার যে আগ্রহ সেটা হচ্ছে ও মানে অবসেসিভনেস। আর আমি যদি আমার এই এত আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি এটাকে কি করতে পারলাম না, আমি এটাকে বাধা প্রদান করতে পারলাম না, না করে কি করলাম, বারবার ফোনটা নিলাম, নিয়ে করলাম, এই যে বারবার করলাম সেটা হচ্ছে কম্পালসিভ। মানে বারবার, অবসেসিভ মানে জাস্ট থিঙ্কিং করা যে আমি করবো এটা রিপিটেডলি, কিন্তু করতেছি না। আর কম্পালসিভ মানে হচ্ছে করতে পারলাম না, এটা কি কম্পালশন না করতেছি কম্পালশন? করতেছি হচ্ছে কম্পালশন। আমি ধরেন আমি থিঙ্ক করতেছি যে আমার খুব ইচ্ছা করতেছে যে দরজাটা খুলতে, দরজাটা বারবার দরজার হাতলটাকে ঘুরে দিয়ে খুব ইচ্ছা করতেছে। এই যে খুব ইচ্ছা করতেছে, নর্মাল পার্সন তো এত ইচ্ছা করবে না, হয়তো আমি করলাম একবার, করে বন্ধ করে চলে আসলাম, ঘুমিয়ে গেলাম। কিন্তু যে ওসিডি পেশেন্ট, তার কাছে মনে হবে আমি দরজার এই নখটা বারবার ঘুরাবো ঘুরাবো, এই যে ইচ্ছাটা কি বলা হয়, অবসেসিভনেস। আর আমি এত বেশি অবসেসিভে পড়ে গেলাম যে নিজেকে আমি কি করতে পারলাম না, এখান থেকে বের করে আনতে পারলাম না, উঠে গিয়ে আমি ঠিকই দরজার হাতল নিয়ে করতেছি, ঘুরাইতেছি, এটাকে বলা হয় কম্পালসিভ। আচ্ছা, ইচ্ছাটা হচ্ছে অবসেশন আর কাজ করাটা হচ্ছে কম্পালশন। আর কাজটা সম্পাদন করাটাকে বলা হয় কম্পালশন, ঠিক আছে? এই কোশ্চেনটা টিচাররা রিপিটেডলি করে এবং অধিকাংশ স্টুডেন্টরাই এটাকে তালগোল পাকাই ফেলে। দরকার তালগোল পাকা, বাংলা ভাষায় বলেন, মুখস্থ বলার দরকার নাই, বুঝাই বলেন যে স্যারকে একটা এক্সাম্পল দিয়ে স্যার খুশি হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু কোশ্চেন করবে না। সো আপনাকে মনে রাখতে হবে 4টা টপিক থেকে আপনাকে সাইকিয়াট্রি থেকে কোশ্চেন করবে, এর বাইরে জীবনেও কোশ্চেন করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, এই জন্য আপনি স্কিজোফ্রেনিয়ার প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বুঝবেন। আমি স্কিজোফ্রেনিয়ার একটা ভিডিও বানাচ্ছি, দিব, আপনারা দেখে নেবেন, একদম এইচ এন্ড এভরি টপিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ স্কিজোফ্রেনিয়া নিয়ে। এটা আপনি মাথায় রাখবেন। 2 নাম্বার হচ্ছে অবসেসিভ কম্পালসিভনেস, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কখনো ভুলবেন না। 3 নাম্বার অ্যান্টিসাইকোটিক ড্রাগের টিপিক্যাল ড্রাগ আর অ্যাটিপিক্যাল ড্রাগের নাম 10 জনের মধ্যে 5 জনকে জিজ্ঞেস করবে কোনটা টিপিক্যাল কোনটা অ্যাটিপিক্যাল, কেন অ্যাটিপিক্যাল গুলো ভালো, কেন টিপিক্যাল গুলো খারাপ, এটা আপনাকে কোশ্চেন করবে। আর 4 নাম্বার হচ্ছে, এটা সবাই জানেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। কি না বলে এটাকে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস। জি ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ, কি কোশ্চেন করলেন? হ্যালো হ্যালো ভাই ওই যে টপিকগুলো আবার বলতে বলছিল সাইকিয়াট্রির। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথমটা হচ্ছে সিজোফ্রেনিয়া, এটা পাশে একটা স্টার মার্ক দেন। আমি আবার বলতেছি, আমি যে কোশ্চেন গুলো বলবো ইনশাআল্লাহ এই কোশ্চেনের বাইরে কমনলি কোশ্চেন করবে না। হ্যাঁ,
হ্যাঁ, তবে আমি একটা সেশন শুরু করতে ইচ্ছা আছে আমার আসলে, হ্যাঁ, যেহেতু আমি ফার্স্ট বোর্ড আর সেকেন্ড বোর্ডের টপিক গুলো। ও আচ্ছা, ফার্স্ট বোর্ড আর সেকেন্ড বোর্ডের টপিক গুলা, সেকেন্ড বোর্ডের টপিক জানলে তো ফার্স্ট বোর্ডের টপিক জানা লাগছে না, ঠিক না? সেকেন্ড বোর্ডের টপিক কি? সেকেন্ড বোর্ডের টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মানে ফাইভ বোর্ড, এক্স-রে। ফার্স্ট বোর্ড আর সেকেন্ড বোর্ড। হ্যাঁ, এটা সেকেন্ড বোর্ড, সেকেন্ড বোর্ড। একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মানে এক্স-রে। 2 নাম্বার হেপাটোবিলিয়ারি সিস্টেম, হেপাটোবিলিয়ারির মধ্যে কিন্তু জিআইটি নাই, প্লিজ খেয়াল করে, হেপাটোবিলিয়ারির মধ্যে কিন্তু জিআইটি নাই, অর্থাৎ এটা শুধু কি হেপাটোলজি মানে এগুলো জিজ্ঞেস করবে। 3 নাম্বার হচ্ছে হেমাটোলজি, ব্লাড। 4 নাম্বার হচ্ছে এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। এখান থেকে একটা কোশ্চেন করবে গ্যারান্টিলি করবে। কি করবে সেটা বলতেছে একটু পরে। এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। 5 নাম্বার নেফ্রোলজি, অধিকাংশ সময় কোশ্চেন করে না। 5 নাম্বার নেফ্রোলজি। 6 নাম্বার হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট এন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার। প্রতি 5-10 জনে একজন 5 জনকে করবে এটা। অ্যাসিড বেস ডিসঅর্ডার, ওয়াটার ইলেকট্রোলাইটস এন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার। জি বলেন। হ্যালো ভাইয়া, এটা কি সারা বাংলাদেশে সেম টপিক গুলা নাকি শুধু সিএমসি তে? হ্যাঁ, না, সারা বাংলাদেশি সিস্টেম, কেন সিএমসি তে হবে? এটা তো বোর্ডের সিস্টেম, মানে এটা তো ফিক্স করা সারা বাংলাদেশে। ভাইয়া একটা কথা ছিল, রেকর্ডটা কি গ্রুপে আপলোড দেওয়া হবে? জি আপু, বুঝি নাই, কি কোশ্চেন করলেন? হ্যালো। ভাইয়া এই আজকের সেশনের রেকর্ডিংটা কি গ্রুপে আপলোড দেওয়া হবে? না, গ্রুপে আপলোড দেওয়া হবে না। যারা ক্লাস করছেন তারা যদি কেউ মিস করেন তাহলে আমাকে নক দিবেন। ও তাহলে কি ভাই আপনি দিবেন মানে রেকর্ডিংটা? হ্যাঁ, যদি আপনি ক্লাস মিস করে ফেলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে। কারণ আমি জি গ্রুপে ভাইয়া। দিব না, কারণ এখানে আমি অনেক কথা বলতেছি না স্যার, এখানে তো কোনো না কোনো স্যার দেখে ফেললো, এটা আমার জন্য সমস্যা হবে। বুঝেন তো প্রবলেম বাংলাদেশে, আমি যাচ্ছি না কি এটা কোনো ভাবে লিখক। আচ্ছা, যেটা বলতেছি, কোনটা বললাম যেন ভুলে গেছি। আচ্ছা, লাস্ট হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন এন্ড পয়জনিং। পয়জনিং থেকে 2টা কোশ্চেন করে বলে দিব। আর এটা হচ্ছে সাইকিয়াট্রি। ভাইয়া এই কোশ্চেন করে আপনি কেমন জানেন? আমি অনেক গুতাগুতি করেই বলতেছি, ঠিক আছে, অনেক মেডিকেলের ভাইবার কোশ্চেন গুলো দেখেই বলতেছি, ঠিক আছে, যে কোশ্চেন গুলো একেবারেই মানে টিপিক্যাল কোশ্চেন, সবখানে সেম কোশ্চেন করে, একদম এমন না যে চিটাগাং এর জন্য একটা, ঢাকার জন্য একটা, তা না, সবটাই মনে উঠেছে। আচ্ছা, তাহলে আমি কি করতেছিলাম, আমি যেটা বলতেছিলাম যে আপনাকে সাইকিয়াট্রি, তাহলে আমি বললাম সাইকিয়াট্রি থেকে একটা কোশ্চেন করে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা নিয়ে এবার আপনাদেরকে কোশ্চেন করার চান্স আছে, বলেন তো কেন? করোনা। সবাই করোনা। ঘরের মধ্যে বসে সবাই আছে। এখন স্ট্রেসে আছে। পোস্ট ট্রমাটিক, যদি কোনো একটা পেশেন্ট করোনা আক্রান্ত হয়, সে আরো বেশি ভয় আছে। যদি তার কন্ডিশন খারাপ থাকে তাহলে তো অবশ্যই থাকে, তো সে হয়তো বা ট্রমায় চলে যেতে পারে। এই জন্য কিন্তু করোনার যারা পোস্ট পেশেন্ট, মানে যাদের করোনা হয়ে গেছে, অনেক সময় তাদের কি লাগে, সাইকিয়াট্রিক কাউন্সিলিং লাগে। আপনারা অনেকে কিন্তু করোনার অনেকগুলো কোর্স করতেছেন, আমি জানি না, আমি নিজেই প্রথম দিকে 2-3টা করছিলাম ফ্রি, এরপর ইন্টারেস্ট চলে গেছে। তো করোনার একটা জিনিস হচ্ছে যে বিদেশে কিন্তু করোনার ক্ষেত্রে যারা এফেক্টেড হয় তাদের জন্য পরবর্তীতে কিন্তু একটা পোস্ট ট্রমাটিক সাইকিয়াট্রি যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটা করায়। অনেক সময় পেশেন্টরা ভয় পেয়ে যায়। অনেক সময় এমনও হয় যে আপনার বাবা মা অসুস্থ হয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, ঠিক না? এমন হতে পারে না যে আপনার বাবা করোনার পেশেন্ট, আপনি ভয় পেয়ে গেছেন। তো এটাও কিন্তু একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এবার এখান থেকে কোশ্চেন করার চান্স আছে। প্লিজ এবার একটা কথা বলে দিচ্ছি, আপনারা মেডিসিন বোর্ডের জন্য এবার করোনার আগা টু গোড়া, ইচ এন্ড এভরিথিং, কিভাবে আপনি হোম ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, কখন আপনি পেশেন্টের ডিভিডি ডেভেলপ করতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস টপ, মানে হট টপিক, ঠিক আছে? ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, পেশেন্টটা কি নিউমোনিয়া ডেভেলপ করতে পারে কিনা, কি কি, মানে মেন কথা হচ্ছে করোনা রিলেটেড কোনো কোশ্চেন আপনি এবার বাদ দিবেন না। এমনও হতে পারে যে আপনার পুরো এক্সামটাই হয়েছে করোনার উপরে, যেহেতু এবার করোনা হচ্ছে আপনাদের জন্য কি পুরাই একটা মানে মানে বাস টপিক আর কি, ঠিক আছে? যে এমন হতে পারে যে স্যার টিচার শুরু করবেই, এবার কি ডিজিজ হয়েছে বলো তো, তখন আপনি আবার ভয় পেয়ে বলি ফেলিয়ে না যে স্যার ডেঙ্গু। কথা কি বুঝছেন? টিচার আপনাকে কোশ্চেন করে বলো তো এবার কোন ডিজিজটা অনেক ফ্লোরিশ হয়েছে, আপনি মনে করেন নিশ্চয়ই স্যার আমাকে করোনা কোশ্চেন জিজ্ঞেস করেন, এত ইজি কোশ্চেন কি করবে, তখন আপনি বললেন যে ভয়ে অন্য কিছুটা বলে দিলেন। তো দরকার নাই, আপনি বুঝতেই পারবেন যে এই কোশ্চেন করার অর্থ হচ্ছে স্যার আপনাকে করোনার মধ্যে নিচ্ছে, ঠিক আছে? তো করোনার আগাটু গোড়া আপনি খুব ভালোভাবে মনে রাখার ট্রাই করবেন। তো এটা কোন, এর আগে কারা ছিল, মার্চ ছিল, সার্চ ছিল, তারা কি, কেন সিভিয়ার অ্যাকিউট বলতেছি, হ্যাঁ, কেন মিডল ইস্ট অ্যাকিউট বলতেছি, এই বিষয়গুলো বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ভাইয়া একটা কোশ্চেন। জি করেন। ভাইয়া আপনি যে টপিক গুলা বললেন এগুলা থেকে কি সবাইকে ধরবে নাকি মানে কার্ড না, তুলায় সবাই- যার যেটা আসে? ও আচ্ছা, এটা তো এটুকুই বললাম যে কার্ড সিস্টেমটা হচ্ছে সার্জারিতে, মেডিসিনের জন্য কার্ড সিস্টেম হয় না। মেডিসিনে কি কি হয় আমি বলে দিব, মেডিসিনে কার্ড হয় না, মেডিসিন স্যার ইচ্ছা মতো কোশ্চেন করবে। ওকে,
আচ্ছা ভাই। মানে স্যাররা কার উঠে না, আমি দেখি নাই কাউকে উঠেছে, খুব রেয়ার। যদি কারো ভাগ্য কিছু মনে করে স্যার হয়তো এমনি করে না। তাহলে যেটা বললাম আমি যে আপনাকে সাইকিয়াট্রি, আমি প্রত্যেকটা টপিকে আলোচনা করতেছি, ঠিক আছে? আমি তো যার মানে ইন্টারেস্ট আছে সে শুনবে নাকি, যার ইন্টারেস্ট হচ্ছে আছে চলে যেতে পারবে, সমস্যা নাই, এটা একদম পার্সোনাল চয়েস। যেটা বলতেছি যে আপনার, আমি প্রত্যেকটা বোর্ডে কি কি কোশ্চেন আসতে পারে এবং কিভাবে আপনি আনসার করবেন সেটা বলতে আমি ট্রাই করতেছি। ওকে, টেনশন করিস না। এখন তাহলে আমি বললাম সাইকিয়াট্রি, শুরু করছি সাইকিয়াট্রি থেকে আর কি। তাহলে আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কি, সেটা হচ্ছে যে কোন একটা স্ট্রেসের কারণে আপনি যদি সাইকিয়াট্রিক কোনো কন্ডিশনে ভুগেন সেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ওকে, হ্যাঁ, যেমন আপনি এটা পেশেন্ট ধরেন পরীক্ষা খারাপ করছে, এইচএসসি তে ফেল করছে, তখন সে হয়তো বা মানে কি করা, সুইসাইড করার টেন্ডেন্সি হয়। হ্যাঁ, আপনাকে একটা উদাহরণ দিব যে একটা স্টুডেন্ট এসএসসি তে ফেল করলো, করার পরে সে একটা ট্রাই করলো সুইসাইড করার। এটা কি? তাহলে তো হ্যাঁ, এটা হচ্ছে ইট ইজ আ কেস অফ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। হ্যাঁ, কারণ এটা তার ট্রমার কারণে সে কি সাইকিয়াট্রিক কন্ডিশন চলে গেছে। আচ্ছা, এগুলো কখনোই ম্যানেজমেন্ট ধরে না। ওকে, কোন সাইকিয়াট্রিক ডিজিজের ম্যানেজমেন্ট ধরে না। কেন ধরে না? কারণ এটা স্পেশালাইজ সাবজেক্ট, আপনার এগুলো জানার তেমন প্রয়োজন নাই। আপনাকে কমন কোশ্চেন করবে, আপনি কমন কোশ্চেন থেকে বের হয়ে চলে আসবেন, দেন আপনাকে নেক্সট টপিকে চলে যাবে। এবার আসেন নেক্সট টপিক কি, পয়জনিং। পয়জনিং থেকে যে কোশ্চেন গুলো আপনাকে করবে আপনি একেবারে লিখে রাখেন, যারা সিএমসি তে আছে, যদি অনিরুদ্ধ স্যার থাকে তাকে অবশ্যই কোশ্চেন করবে কি থেকে বলেন তো? সিএমসি কেউ নাই? ওপিসি সব চলে গেছে? পয়জনিং। অনিরুদ্ধ স্যারকে ওপিসি পয়জনিং থেকে কোশ্চেন করবে? স্নেক পয়জনিং। স্নেক বাইট। স্নেক বাইট। স্নেক স্যার স্নেক বাইট নিয়ে রিসার্চ করতেছে, রাইট? স্যারের কোশ্চেনই হবে ইমার্জেন্সি মেডিসিন। যদি স্যার পায় আপনাকে, তাহলে স্যার কিন্তু ধরবে আপনাকে স্নেক বাইটের কোশ্চেন দিয়ে, শেষ কথা। এটা সিএমসির জন্য স্পেশাল বলতেছি। আর অন্যান্য মেডিকেল যদি স্নেক বাইটে কোনো ডিপার্টমেন্ট থাকে, ওই টিচার যদি ধরে, তাহলে কিন্তু ইমার্জেন্সি মেডিসিন থেকে আপনাকে কোশ্চেন করবে স্নেক বাইট নিয়ে। তো স্নেক বাইটের মধ্যে কোশ্চেনটাই করে যে কিভাবে আপনি বুঝবেন যে একটা স্নেক আপনাকে কামড় দিল সেটা কি আপনার পয়জনাস নাকি নন পয়জনাস, অর্থাৎ ফ্যাং এর মার্ক দেখে আপনি বুঝবেন। এগুলো বিষয়গুলো আছে না, কিছু এগুলো বুঝবেন। তারপর কোন 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 স্নেক বাংলাদেশে কমন, আপনি বলে দিবেন না সি স্নেক বাংলাদেশে কমন, এগুলো বলবেন না, ঠিক আছে? সি স্নেক বাংলাদেশে কমন না, হ্যাঁ কোবরা কমন হইতে পারে, হ্যাঁ এগুলো হতে পারে, কিন্তু আপনি মানে এমন কিছু বলে রাসেল ভাইপার বাংলাদেশে কমন, রাসেল ভাইপার কি বাংলাদেশে কমন? মিডল ইস্টের সাপ রাসেল ভাইপার বাংলাদেশে কমন, এগুলো আফ্রিকা তারপর মিডল ইস্টে পাওয়া যায় রাসেল ভাইপার, হ্যাঁ এগুলোতে মধ্যে লেজার মধ্যে ঝুলঝুলি থাকে। তো এগুলো আগে জেনে নিবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন মানে স্নেক গুলা কমন। হ্যাঁ, এখন বইতে কিন্তু 5-6টা কমন কোশ্চেন মানে কমন স্নেকের নাম দেওয়া থাকে, আমরা সবাই মুখস্থ করে ওগুলো আনসার করি, তখন সবাই অনেক হাসাহাসি করে, হ্যাঁ এটা পাওয়া যায় এটা পাওয়া যায়, তাদেরকে হাসি দেয়। সারা হাসি দেওয়া মানে খারাপ, হ্যাঁ সারা যত হাসি না দেয় সেদিকে মাথায় রাখবেন। তো হাসাহাসি দরকার নেই তাদের, আপনি এমন বলবেন যে স্যার এই মানে এই স্নেক গুলো বাংলাদেশে পাওয়া যায়, এটা হচ্ছে কমন কোশ্চেন। আর এটা কোশ্চেন করবে যে একটা স্নেক বাইট পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। এটা কিন্তু টোটালি ইমার্জেন্সি একটা ম্যানেজমেন্ট, ঠিক না? সো আপনি পেশেন্টটাকে কি বাইন্ড করবেন নাকি করবেন না, আপনি যদি বলেন স্যার আমি বেরিয়ে ফেলবো, তাহলে কিন্তু স্যার ধরবে আপনাকে, আপনি বেরিয়ে ফেলবেন কেন, বেরিয়ে ফেলবেন, বাদলে তো আপনার ব্লাড সার্কুলেশন কমে যাবে। তো এগুলো মাথায় রাখবেন যে আপনি বাঁধবেন কি বাঁধবেন না, বাঁধলে আপনি কিভাবে বাঁধবেন, কতটুকু প্রেশার দিয়ে বাঁধবেন, ওকে কি ধরনের মেটেরিয়াল দিয়ে বাঁধা যাবে, দড়ি দিয়ে বাঁধা যাবে না, কাপড় দিয়ে বাঁধা যেতে পারে হালকা করে, এই বিষয়গুলো বলবেন। তারপর কি আছে আমাদের স্নেক বাইটে কিছু অ্যান্টি ভেনম আছে, অ্যান্টি ভেনমটা কেমন ভেনম, এটা পেন্টাভ্যালেন্ট ভেনম, কেমন ভাবে ইউজ করতে হয়, কতগুলো ডোজ ইউজ করতে হয়, এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা শিখে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। 2 নাম্বারটা হচ্ছে ওপিসি পয়জনিং, যেটা একটু আগে বলছিলেন একজন। ওপিসি পয়জনিং কমনলি কোশ্চেন সবাইকে করে, একটা পেশেন্ট আসছে তার চোখগুলো হচ্ছে পিপিলটা ডাইলেটেড হয়ে আছে, হ্যাঁ মুখ দিয়ে তার লালা পড়তেছে, হ্যাঁ তারপর হচ্ছে সে একটা ফার্মার অথবা সে তার বাবা ফার্মার, ঠিক আছে, অথবা সে কোন একটা পেস্টিসাইড কোম্পানিতে কাজ করে, এই ধরে একদম কিছু কমন সিনারিও থাকবে, তখনই বলবে ফার্মার পেস্টিসাইড কোম্পানিতে কাজ করে, তখন আপনি বুঝবেন যে এটা কেস অফ ওপিসি পয়জনিং বা অর্গানোফসফরাস পয়জনিং, ঠিক আছে? তো আপনি যখন আনসার দিবেন, এখন এগুলো মেমোরাইজ করা অনেকটা, আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনি আপনার পয়জনিং চ্যাপ্টারটা পড়েন, তাহলে এত এত সিমটম যে আসলে সিমটম গুলো মনে রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট। সো আপনি যে কাজটা করবেন যে আপনি খেয়াল করবেন যে 2টা পয়জনিং এর ক্ষেত্রে পিউপিলটা ডাইলেটেড হয়, বাকি পয়জনিং গুলোর ক্ষেত্রে পিউপিলটা কনস্ট্রিক্টেড হয়। তাহলে আপনি এখান থেকে চলে যাবেন যে পিউপিল ডাইলেটেড হয় আর কনস্ট্রিক্টেড হয় কোন কোন সিস্টেম অ্যাক্টিভেশনের কারণে। আমরা জানি প্যারাসিম্পথেটিক সিস্টেম কি করে, পিউপিল ডাইলেট করে না কনস্ট্রিক্ট করে, বলেন তো? কনস্ট্রিক্ট করে। প্যারাসিম্পথেটিক সিস্টেম পিউপিলটাকে কনস্ট্রিক্ট করে, আর সিম্পথেটিক সিস্টেম কি করে, পিউপিলটাকে ডাইলেট করে। ডাইলেট করে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে কেন, এটা বুঝে ট্রাই করি। এটা আমি একটা উদাহরণ দিই, ধরেন কথার কথা আমি এই উদাহরণটা সবাইকে দিই এবং এটা দিয়ে আপনি ইচ এন্ড এভরিথিং মনে রাখার ট্রাই করবেন। যে আপনি একটা হাতের মধ্যে বার্গার নিয়ে হাঁটতেছেন, ওকে বার্গারটা আপনার মুখের মধ্যে কামড় দিয়ে খাচ্ছেন আর হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কুকুরকে আপনি দেখছেন, আপনি সজোরে কুকুরের পাছায় একটা লাথি মেরে দিলেন, খুব আনন্দ হয়েছে আপনার পাছায় হাত লাথি মেরে, ইয়েস বড় একটা মহা কাজ করছি।
কিন্তু কুকুরটা ছিল পাগলা কুত্তা, সে এখন আপনাকে ধরার জন্য দৌড়াচ্ছে। এই মুহূর্তে আপনি কি করবেন? সিম্পল হিসাব, আপনি এখন দৌড়াবেন। এখন আপনি কিন্তু একটা বাইট নিছিলেন, অর্থাৎ একটা বার্গারের পিস আপনার মুখে আছে। এই মুহূর্তে আপনি যদি ট্রাই করেন, আপনি কি কিলতে পারবেন কি পারবেন না বলেন? পারবো না। পারবো না। কারণ আপনার এখন রেসপিরেটরি সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্ট অফ। রেসপিরেটরি সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্ট যদি অফ হয় তাহলে আপনি সোয়ালিং করতে পারবেন না, আপনার পক্ষে সোয়ালিং করা পসিবল না। সো আপনার হোল রেসপিরেটরি সিস্টেমের যত প্রসেস সব অফ, অর্থাৎ আপনি সোয়ালিং করতে পারবেন না, আপনার ডাইজেশন বন্ধ, আপনার অ্যাবজর্পশন বন্ধ। তাহলে আপনি বুঝে গেলেন এগুলো হচ্ছে বিষয়। 2 নম্বর হচ্ছে আপনার যদি এখন প্রচন্ড পরিমাণ প্রস্রাব পায়, আপনি প্রস্রাব করবেন দৌড়াইতে দৌড়াইতে, যে আমি মুখে দৌড়াইতে দৌড়াইতে প্রস্রাব করবো, এটা কি পসিবল? পসিবল না। স্যার প্রস্রাব করতে পসিবল না হয় তাহলে প্রস্রাবের সিস্টেমে মানে স্প্রিংটার গুলো অফ। ওকে, অটোনমিক যে স্প্রিংটার আছে আমাদের ব্লাডারে সেটা অফ। ওকে, ডেট্রুটাল মাসল কি হয়ে গেছে? রিল্যাক্স হয়ে গেছে। ওকে, তাহলে আপনার এটা অফ। এখন আপনি যদি পায়খানা ধরে, আপনি পায়খানা করতে পারবেন দৌড়াই দৌড়াই? পসিবল? পসিবল না। তার অর্থ আপনার অ্যানাল স্প্রিংটার অফ। ওকে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, আপনি যদি দৌড়াইতে চান কোন জিনিসটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হতে হয়? চোখ। আপনি যদি দৌড়াইতে চান, দৌড়াইতে কোন জিনিসটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হতে হয়? পা। পা না, মাসেল। হোয়াই পা? আপনি কি হাত থেকে এভাবে দৌড়াবেন? হাতটা দৌড়াবেন না। সো মাসেল, আপনি সারা শরীর দৌড়াবেন, অর্থাৎ আপনার প্রত্যেকটা মাসেল কন্ট্রাক্ট করবে, রিল্যাক্স করবে, কন্ট্রাক্ট করবে, রিল্যাক্স করবে। এই জন্য কিন্তু খেয়াল করে দেখবেন যখন আপনি দৌড়াদৌড়ি করেন বা কোনো প্রেসার নেন, আপনার মাসেল সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ এই মুহূর্তে আপনার মাসেল সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। আর মাসেল সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়ে যায়, মাসেলের ব্লাড সার্কুলেশন কি বেশি দরকার না কম দরকার? বেশি দরকার। তার অর্থ যে ব্লাড ভেসেল গুলা মাসকুলার সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, সবাই ডাইরেক্ট হবে না কনস্ট্রিক্ট হবে? ডাইরেক্ট হয়ে যাবে, কারণ বেশি ব্লাডের প্রয়োজন। এই মুহূর্তে তো ব্রেন বেশি কাজ করা দরকার না কম কাজ করা দরকার? তাহলে ব্রেনের যত ব্লাড সার্কুলেশন আছে, মানে করোনারি কি বলে ক্যারোটিড আর্টারি, সেটা কি ডাইরেক্ট হবে না কনস্ট্রিক্ট হবে? আপনার হার্ট কি এখন বেশি কাজ করা দরকার না কম কাজ করা দরকার? বেশি কাজ করবে। এই মুহূর্তে আপনার করোনারি আর্টারি ডাইরেক্ট হবে না কনস্ট্রিক্ট হবে? তাহলে মনে রাখবেন যখন আপনি দৌড়াবেন আপনার 3টা জায়গায় আর্টারি গুলো ডাইরেক্ট হবে, বাদ বাকি যত আর্টারি আছে সব কনস্ট্রিক্ট হবে। ব্রেন, হার্ট, মাসকুলার সিস্টেমের আর্টারি গুলো ডাইলেটেড হবে, বাদ বাকি যত আর্টারি আছে সবগুলো কি হয়ে যাবে? কনস্ট্রিক্ট হবে। তাহলে আপনি বুঝেই গেছেন, আমরা বলি সিম্প্যাথেটিক সিস্টেমকে আমরা দুইটা নামে চিন্তা করি, একটা হচ্ছে ফাইট করো অথবা ফ্লাইট করো, মানে মারামারি করো অথবা পালাই যাও। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন, একটা কথা, যখন আপনি দৌড়াবেন আপনি কি কম দেখতে চাবেন নাকি বেশি দেখতে চাবেন? বেশি দেখতে চাই। কারণ আপনি যদি কম দেখতে চান তাহলে রাস্তার মাঝখানে কোনো ইটের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যেতে পারেন। এই জন্য আপনি কি চাবেন? যত রকমের আলো আছে, যত রকমের কিছু আছে সব দেখতে চাবেন। সো আপনি ভালো করে তাকানো ট্রাই করবেন, অর্থাৎ আপনার পিপিল গুলো তখন ডাইলেট হয়ে যাবে। তাহলে মনে রাখবেন যখন আপনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে তখন কি হবে? তখন আপনার পিপিলটা ডাইলেটেড হবে। ওকে, আপনার মাসকুলার সিস্টেমটা অ্যাক্টিভেট হবে, 3টা জায়গায় ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, আর সব কিছু কমে যাবে। আপনার রেসপিরেটরি সিস্টেম, আচ্ছা, আপনার রেসপিরেটরি সিস্টেম অ্যাক্টিভেট হবে, বাড়বে না, নিঃশ্বাস নিতে বেশি প্রয়োজন। আর কি কমবে? আপনার জিআইডি সিস্টেম অফ হয়ে যাবে, আপনার রেনাল সিস্টেম অফ হয়ে যাবে। অফ মানে হচ্ছে এটা ডিক্রিজ করবে, ঠিক না? এগুলো এটা কি বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আপনি বুঝবেন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করলে পিপিল কি হয়? ডাইলেটেড হয়। আর বাসায় যখন আপনি বসে একটা রোমান্টিক সিনেমা দেখতেছেন, কোন একটা রোমান্টিক সিনেমা ধরেন আপনি বেশি টাইটানিকের প্রেম কাহিনী দেখতেছেন, হাতের মধ্যে একটা পপকর্ন আর এক হাতে একটা কোক, আপনি খাচ্ছেন, দেখতেছেন, রিল্যাক্স করতেছেন, বাসার রুমের লাইটটা অফ করা, আপনার চোখটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে গেল, ঠিক না? আপনার এখন প্রস্রাব ধরলে আপনি ইচ্ছা করলে প্রস্রাব করতে পারবেন, আপনার পায়খানা ধরলে আপনি পায়খানা করতে পারবেন, ইজিলি ব্রিথিং করতে পারবেন। তো আপনার এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম আপনার কাজ করতেছে। তাহলে যখনই ওপিসির পেশেন্ট আসবে, ওপিসির পেশেন্টের পিপিল গুলো কি হয়ে থাকে? ডাইলেট হয়ে থাকে, অর্থাৎ সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করে, এই জন্য আপনাকে কি দিতে হয়? বিষ দিতে হয়। ওকে, শেষ। ওপিসি পয়জনিং শেষ। এবার কি আছে? আর কি আছে? আর্সেনিক পয়জনিং। আর্সেনিক পয়জনিং এখন তেমন আর কোশ্চেন করে না, কারণ বাংলাদেশের আর্সেনিক পয়জনিং এর রোগীগুলা কম এখন তুলনামূলক, যেহেতু এখন প্রায় গ্রামে গ্রামে কিন্তু রেড এবং গ্রিন সাইন দেওয়া হয় টিউবওয়েল গুলোতে। সো আর্সেনিক সিস্টেমটা কম ইম্পর্টেন্ট। তবু আপনি যদি জেনে রাখতে চান আর্সেনিক পয়জনিংটা একটু দেখে নেবেন। তাহলে কয়টা কথা বললাম? 3টা কথা বললাম। একটা হচ্ছে স্নেক বাইট ফর দ্য সিএমসি স্পেশালি, 2 নম্বর হচ্ছে ওপিসি পয়জনিং, কমনলি কোশ্চেন করবে, আর 3 নম্বরটা কি বললাম? আর্সেনিক পয়জনিং।
এগুলো থেকে নরমালি কোশ্চেন করা হয়ে থাকে। আর কোনো কোনো কিনে কি আর্সেনিক ইম্পর্টেন্ট? জি জি বুঝি নাই। কিনে কি আর্সেনিক লাগবে? হ্যালো হ্যালো আপু কিনে কি আর্সেনিক লাগবে? আর্সেনিক আর্সেনিক স্কিনের জন্য আর্সেনিক? ও স্কিন তো আলাদা কোনো সিস্টেম নাই। স্কিন কি আলাদা সিস্টেম আছে? হলো যে আর কোনো মানে ডার্মা ডার্মা আর্সেনিক কোশ্চেন এটা করে ডার্মা। আচ্ছা এটা কথা বলি, যদি ডার্মা হয় তাহলে সাইকিয়াট্রি হবে না, যদি সাইকিয়াট্রি থেকে কোশ্চেন করে তাহলে ডার্মা হবে না, জানেন তো না? যে কোনো একটা কোশ্চেন করতে হবে। এটা কি জানেন আপনারা যে রিটেন কোশ্চেনে হয় ডার্মা থেকে কোশ্চেন আসে অথবা সাইকিয়াট্রি থেকে কোশ্চেন আসে, এটা তো জানেন না? বুঝছেন কথাটা? যে কোনো একটা সিস্টেম ভালোভাবে পড়বেন তাহলে ভালো হবে, কারণ ডার্মা এবং সাইকিয়াট্রি দুইটা অনেক বড়, কিন্তু মজার কথা হচ্ছে যে কোনো একটা সিস্টেম থেকে রিটেনে কোশ্চেন আসে আর একটা সিস্টেম থেকে আসে না। তাহলে ডার্মা আসলে সাইকিয়াট্রি বাদ, সাইকিয়াট্রি আসলে ডার্মা বাদ। ক্লিয়ার? ওই যে আপনার 7টা থেকে 6টা আনসার করতে হবে, একটা বাদ দেওয়া যাবে। বুঝেন না কথাটা? এই জন্য আপনি একটা কম সবই তো পড়তে হবে, কিন্তু ডার্মা এবং সাইকিয়াট্রি ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কোনো একটা কোশ্চেন আসবে, তো আপনি একটা পড়বেন, কারণ ডার্মা বড় সাইকিয়াট্রি বড়, এবং ডার্মা এবং সাইকিয়াট্রির মধ্যে মেমোরাইজিং বিষয় এত এত কিছু, তো আপনার জন্য টাফ হয়ে যাবে। সো যে কোনো একটা পড়েন আপনার জন্য ভালো হবে। আমি অলওয়েজ রিকমেন্ড করি সাইকিয়াট্রি, কারণ স্যাররা ডার্মা থেকে কোশ্চেন করতে চায় না তেমন। আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি বিষয়গুলো আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা এরপর কি করবে, ওয়াটার ইলেকট্রোলাইটস এবং অ্যাসিড বেস ডিসঅর্ডার। ওয়াটার ইলেকট্রোলাইটস এবং অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে যদি কারো কোশ্চেন করে, দুইটা কোশ্চেন ধরে রাখেন তাকে করবে। এক, হাইপোনেট্রিমিয়া ট্রিটমেন্ট, দুই হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্ট। এই দুইটা ট্রিটমেন্ট প্লিজ আল্লাহর ওয়াস্তে খুব ভালোভাবে জানে যাবেন, এবং অবশ্যই অবশ্যই হাইপার ক্যালেমিয়া ট্রিটমেন্ট যদি আপনাকে কোশ্চেন করে তাহলে ইনসুলিনের নাম উচ্চারণ করবেন কষ্ট করে। ক্লিয়ার? কারণ আমরা জানি ইনসুলিন পটাশিয়াম গুলোকে সেলে ঢুকাইতে সাহায্য করে, এই জন্য হাইপার ক্যালেমিয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট প্রসিডিউর হচ্ছে ইনসুলিন দেওয়া। এছাড়া ক্যালসিয়াম কার্বনেট দিয়ে থাকি বা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি 10% সলিউশন। এটা হাবিজাবি কথা, তো আমি এসে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে যখন অ্যাসিড বেস থেকে কোশ্চেন করবে, হাইপোনেট্রিমিয়া থেকে কোশ্চেন করবে, এবং অবশ্যই ক্লাসিফিকেশন অফ দ্য হাইপোনেট্রিমিয়া থেকে কোশ্চেন করবে, যে কোনটা আপনার হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া, কোনটা ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া, কোনটা হাইপার ভলিমিক হাইপোনেট্রিমিয়া, এগুলো দ্বারা কি বুঝো, এগুলোর এক্সাম্পল কি, আপনাকে কোশ্চেন করবে। আরেকটা কোশ্চেন আপনাকে করতে পারে, যদি কোনো একটা পেশেন্টের সিভিয়ার হাইপোনেট্রিমিয়া হয়, অর্থাৎ তার সোডিয়ামের মান যদি লেস দেন 125 মিলিকেলভিন পার লিটার থেকে কম হয়, এই পেশেন্টের ট্রিটমেন্ট আপনি কিভাবে দিবেন, কি করলে তার কোন কমপ্লিকেশন হবে, এই কোশ্চেন আপনাকে করবে। বলেন একজন আমাকে বলেন, হাইপোনেট্রিমিয়া যদি সিভিয়ার হয় তার ট্রিটমেন্ট প্রটোকল কি বলেন? আপনারা এগুলো পড়ছেন, বলেন। ভাই 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, কিন্তু 3% এটা সোডিয়াম কি ক্লোরাইড সলিউশন। ফাস্টলি দিবেন নাকি স্লোলি দিবেন বলেন? হ্যাঁ স্লোলি। ওয়াই স্লোলি? কেন ফাস্ট দিব না? স্লোলি এসে তো মরে যাচ্ছে গা, বলেন। এটা জানি না। আমার সাথে কমিউনিকেট করেন না আপনারা। সেরেব্রাল শ্রিঙ্ক হতে পারে। কি বলে এটাকে? সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন। সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন নাকি? আচ্ছা তাহলে সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন কেন হয়? কারণ আপনি যদি ফার্স্টলি কোন একটা পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন দেন, ইট ইজ দ্য হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন কি করে ফেলে? ওয়াটারটাকে অ্যাট্রাক্ট করে। তখন কি হবে, যেহেতু আপনার ব্লাডে সোডিয়াম গুলা খুব ফাস্টলি ট্রান্সপোর্ট করতে পারে না, তখন কি হবে, আপনার এই হাইপারটনিক সলিউশনটা ব্লাডের বা আপনার পন্টাইন যেটা আছে বা মেডুলা আছে, ওইখান থেকে ব্লাড গুলোকে টেনে সব ব্লাডে নিয়ে আসবে। কি হবে, আপনার পন্টাইন সিস্টেমটা কনস্ট্রিক্ট করে ফেলবে, শ্রিঙ্ক করবে। ওকে, আর শ্রিঙ্ক করলে কি হবে, তার যে মাইলিন সিস্টেমটা আছে সেটা ড্যামেজ হয়ে যাবে। এটাকে আমরা বলি সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন। ওকে, তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি এটাকে স্লোলি দিবেন। এখন এখানে কোশ্চেনটা করবে স্লোলি দিবেন, কিভাবে স্লো করবেন? এক ফোঁটা করে দিবেন? কি করতে হয় বলেন তো? এটা কি ইউজ করতে হয়? কি ইউজ করতে হয়? একটা সিস্টেম আছে, মাইক্রোবুরেট ইউজ করতে হয়। এবার আপনাকে কোশ্চেন করবে মাইক্রোবুরেটে কয় ফোঁটা করে বের হয় পার সেকেন্ডে? হ্যাঁ, এক ফোঁটা সমান মাইক্রোবুরেটে কয় ফোঁটা? 4। এক ফোঁটা সমান মাইক্রোবুলেটে 4 ফোঁটা। তো এভাবে আপনাকে হিসাব করতে হবে, টিচার যদি কোশ্চেন করে। তো এগুলো কিন্তু মাথায় রাখার ট্রাই করবেন যাতে কিভাবে সলিউশন করবেন, এবং এগুলো যদি পেরে যান টিচার দেখবেন আপনাকে আর কিছু কোশ্চেন করতেছেন, এখান থেকে বাইবা দিয়ে বাই করে দিবে। ঠিক আছে, অনার্স পেয়ে যেতে পারেন।
আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারছি কি কোশ্চেন করবে? তাহলে আপনি প্লিজ এগুলো হচ্ছে একদম মানে কি বলা হয়, কতটুকু পর্যন্ত একদিনে কতটুকু পর্যন্ত কারেক্ট করবেন, হ্যাঁ 10 পর্যন্ত 10 মিলিমোল পর্যন্ত কারেক্ট করবেন, পটাশিয়ামের জন্য একদিনে কতটুকু পর্যন্ত কারেক্ট করবেন, এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবেন। তো আপনাকে আমি যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, প্লিজ এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বেন। একটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া ক্লাসিফিকেশন, হাইপোনাট্রিমিয়া হলে তাকে কিভাবে ম্যানেজ করবেন, হাইপোক্যালেমিয়া হলে কিভাবে ম্যানেজ করবেন, হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে ইনসুলিনের ইম্পর্টেন্সটা কি, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আরেকটা পেশেন্ট কোশ্চেন করতে পারে আপনাকে যে কোন একটা পেশেন্ট যদি আসলো সে খুব কাঁপতেছে এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি নিয়ে আসছে সে? হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট কাঁপে, আসে, খুবই রেয়ার, বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে কাঁপতেছে এবং খুব হাতটা একদম বাঁকা হয়ে গেছে, সে কাঁপতেছে। কি বলে এটাকে? টিটানি। হ্যাঁ, তখন আপনি বলবেন টিটানি হলে কি কি সিমটম পাওয়া যায়, তখন আপনি বলবেন হ্যাঁ অপেস্টোটোনাস পাওয়া যায়, এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, আপনার আঙ্গুলগুলো কনস্ট্রিক্ট করে ফেলে, আপনার শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে, যেটাকে বলা অপেস্টোটোনাস, এরকম কিছু কোশ্চেন করবে। হ্যাঁ, এটা কেন হয়? হাইপোক্যালসিমিয়ার জন্য হয়। হাইপোক্যালসিমিয়া হলে কেন হয়, এই কোশ্চেনগুলো করতে পারে। বাট এগুলো খুব রেয়ার, যদি কাউকে অনার্স দেওয়ার প্রয়োজন মনে করে তখন কোশ্চেনগুলো করে, নরমালি কোশ্চেনগুলো করে না। আমি কি বুঝতে পারছি এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নেফ্রোলজি থেকে কোশ্চেন তেমন করে না। নেফ্রোলজি থেকে যদি কোশ্চেন করে, দুইটা টপিক থেকে হট কোশ্চেন করবে, একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। বাট মজার কথা হচ্ছে এগুলা মেডিসিনে করে না, এগুলা চলে যায় সব পেডিয়াট্রিক্স বোর্ডে। অর্থাৎ পেডিয়াট্রিক্স এর টিচাররা নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে এত পছন্দ করে কোশ্চেন করতে যে আপনি অবাক হয়ে যাবেন। কারণ বাচ্চাদের যদি ওয়ার্ডে যান, কমনলি যে সিমটমটা আপনার চোখে পড়বে বা কমন যে ডিজিজটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম বা এনএস। তখন আপনাকে কোশ্চেন করবে একটা বাচ্চা নেফ্রোটিক সিনড্রোম আর একটা বাচ্চার কোয়াশিয়ারকর, কিভাবে ডায়াগনোসিস করবা? কেন এই কোশ্চেনটা করলো? কারণ দুইটা সাইন সিমটম অনেকটা কাছাকাছি, ঠিক না? এখন কোশ্চেন করলো, আমি যদি কোশ্চেন করি যে নেফ্রোটিক সিনড্রোম আর কোয়াশিয়ারকরের বেসিক ডিফারেন্সটা কোথায়, কি বলতে পারবেন? সেরাম প্রোটিনটা হচ্ছে কম থাকবে, কোয়াশিয়ারকর অ্যালবুমিন রেশিও হিট তাহলে হ্যাঁ, মেন কথা হচ্ছে যে আপনার কোয়াশিয়ারকরের মেন সমস্যা হচ্ছে প্রোটিন রিলেটেড প্রবলেম না। প্রোটিন কম হয়ে গেছে দেখে কি হচ্ছে, পেশেন্টের সব পানিগুলো সব বডিতে চলে আসছে, এই জন্য পেশেন্ট এডিমেটাস থাকবে, গোল গা থাকবে, মুন ফেস থাকবে, রাইট? এগুলো থাকবে। আর যেটা নেফ্রোটিক সিনড্রোম আছে তার ফেসও কিন্তু অনেকটা মুন ফেসের মতো থাকবে, গোল গা থাকবে, চোখগুলা পেরিঅরবিটাল ইডিমা হবে, চোখগুলো ফুলে ফুলে থাকবে, অনেকটা মানে চাকমা বাচ্চাদের মতো, বা চেহারাটা অনেকটা ওইরকম চলে আসবে, ঠিক না? অথবা ডাউন সিনড্রোমের বাচ্চার মতো মুখটা ফুলে থাকবে, পেটটা ফুলে থাকবে। তো ওইখানে সমস্যা কি? অনেক সমস্যা তার কিডনি রিলেটেড সমস্যা, ঠিক না? তার কিডনিতে প্রবলেম হচ্ছে। সো এই বেসিক ডিফারেন্স গুলো কোশ্চেন করবে পেডিয়াট্রিক্স বোর্ডে। সো নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, এই দুটো কথা রাখবেন পেডিয়াট্রিক্স বোর্ডে। কিন্তু যদি কোশ্চেন করে আপনাকে স্পেশালি মেডিসিন বোর্ডে নেফ্রোলজি থেকে, তাহলে দুইটা সিস্টেম থেকে কোশ্চেন করবে, সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ফেলিয়ার বা একেআই, আর এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি। এখান থেকে কোশ্চেন করবে, এর বাইরে কোশ্চেন নরমালি করে না, ঠিক আছে? একেআই এবং সিকিডির পার্থক্য কমনলি কোশ্চেন করে। ওকে, যে কোনটা ক্ষেত্রে অ্যানিমিয়া হয়, কোনটা ক্ষেত্রে অ্যানিমিয়া হয় না, কেন হয় না, কোনটা ক্ষেত্রে রেনাল অস্টিওডিস্ট্রফি হয়, কোনটা ক্ষেত্রে হয় না। ওকে, এই ধরনের কোশ্চেন গুলো করে থাকে। হ্যাঁ, রেনাল অস্টিওডিস্ট্রফি কি, কেন হয়, এই কোশ্চেন করতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কোথায় হতে পারে, যদি অলিগুরিয়া কার ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে অ্যানুরিয়া হয়, কার ক্ষেত্রে প্রস্রাবের কোনো সমস্যা হয় না, এই ধরনের কোশ্চেন গুলো করতে পারে, ঠিক আছে? কিভাবে আপনি একটা সিকিউরিটি পেশেন্টকে ম্যানেজ করবেন, আমি যেহেতু এখানে পড়াই আসি নাই, জাস্ট আমি আলোচনা করতে আসছি, এটা জাস্ট কোশ্চেন বলে দিলাম, এটা মনে রাখবেন। ওকে, নেফ্রোলজি থেকে তাহলে আমি বললাম একেআই এবং সিকিউরিটি কোশ্চেন মনে রাখার ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্য হলে এনএস এবং নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম মনে রাখার ট্রাই করবেন। এটা শেষ। ডিটেইলসে যদি কোশ্চেন করা ইচ্ছে থাকে আমাকে ইনবক্সে করে আমি আনসার দিব। এরপর হচ্ছে এন্ডোক্রাইন, একটা কোশ্চেন এন্ডোক্রাইন থেকে সবাইকে করবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এন্ডোক্রাইনের কোশ্চেন একটা লাইট অন করে, মেডিসিন খুবই মজা। মেডিসিন মেমোরাইজ করা থেকে বুঝে যদি পড়েন, দেখবেন যে মুখস্থ করতে এত ইজি হবে যে আমি জানি না মেডিসিন, আমি যারা আমার সঙ্গে ক্লাস করছেন, স্পেশালি কারো কেউ কি ক্লাস করছেন আমার সঙ্গে এই ইসোফেজিয়াল ডিজিজ অথবা স্টোমাকের কন্ডিশন গুলা? আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি আপনাদেরকে যে এগুলো আসলে মেমোরাইজ করা থেকে যদি বুঝে পড়েন আসলে অনেক মজা, এবং প্রত্যেকটা জিনিসের কোরিলেশন আছে, এমনি কোনো সাইন সিম্পটম তৈরি হয় না, ঠিক না? এখন আপনি যদি মেমোরাইজ করে সাইন সিম্পটম গুলো প্রেজেন্ট করতে যান, দেখা যাবে আসলে ছুটে যাবে, মিস হয়ে যাবে।
বরং আপনি যদি বুঝে সাইড সিমটমগুলো স্যারের কাছে প্রেজেন্ট করেন, স্যার অনেক হ্যাপি থাকবে এবং সে অনেক ইজিলি আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, আমি কিন্তু এভাবে বুঝেছি এবং ডেভিডসন থেকে কিভাবে পড়বেন সেটা বোঝানোর ট্রাই করছি। বাট আমি একটা কথা বারবার বলি, ডেভিডসন এখন আপনাদের জন্য না। এই মুহূর্তে ডেভিডসন পড়ে টাইম লস করে, ডেভিডসনের কোর্স করে আপনি টাইম লস করা ছাড়া কিছুই করতেছেন না। এই জন্য আপনি দেখবেন যে আমার ডেভিডসনের যে ক্লাস রিলেটেড কোশ্চেন গুলা বা চ্যাপ্টার ক্লাসগুলো নিই এক উইক পরে পড়নি, বিকজ আমার এখন ডেভিডসন পড়ার সময় না। হ্যাঁ, আমার ডেভিডসন পড়া থেকে আমার কেস রিলেটেড কোশ্চেন গুলো পড়ানোর সময়। সো আপনারা এগুলোর দিকে এখন মনোযোগ দেন। ডেভিডসনের কোর্স করে টাইম লস করে এখন কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি পড়তে চান নিজে নিজে পড়েন, অথবা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, যারা আমরা একটু হালকা হলে সিনিয়র আছি বা একটু আইডিয়া আছে, আপনাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা কোশ্চেন আনসার দিব। স্পেশালি আমাদের কোশ্চেন গুলো আমি আনসার দিই। যারা জানেন আমাকে কোশ্চেন করলে কেউ আনসার পায় না এমন হয় নাই, ঠিক আছে, যে আমাকে টেক্সট করে আমি আনসার দিয়ে দিই, ঠিক আছে, যখন হয় সময় দিই। হয়তো আমরা আগে পিছিয়ে হতে পারে টাইম, যেহেতু আমি কন্টিনিউয়াসলি কাজ করতেছি এখন, তো হয়তো হইতে পারে। জি বলেন ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল, এই যে আপনি যেভাবে টপিকগুলো বলছিলেন মানে খুব ভালো লাগছিল আর কি। ওই টপিকগুলো যদি মানে একটু রিটেনে লিখে দিতেন খুবই আমাদের মানে ওই টপিকগুলো যদি এরকম মানে যেগুলো বলছিলেন ভাইয়া, ওই কোন বোর্ডে কি কি এগুলো যদি একটু লিখে একটু গ্রুপে দিতেন বা কোথাও দিতেন। আচ্ছা, ওকে, ঠিক আছে দিব। ওকে, সমস্যা নেই। আমাকে কোশ্চেন, আমি বললাম আমাকে কোশ্চেন করে আমি আনসার দিব, এবং কিছু চাইলেও কোনো নোট লাগলে বা কিছু হেল্প লাগলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। কারণ আমি যখন আমার লাইফলাইন গ্রুপটা করছিলাম, মূলত আমি অনেক একটা কারণে হতাশ ছিলাম। হ্যাঁ, আমার আব্বা মারা গেছে কিছুদিন আগে, তো ওখান থেকে আসলে টাইম পাস করার জন্যই করছিলাম। বাট আসলে কেন যেন মানে একটা ক্লাস নিলাম, হঠাৎ করে মানে দেখলাম যে মানুষের এত রেসপন্স পাইছি, আমি আইডিয়া করিনি। আমি পোস্ট দিছিলাম, ফার্স্টে সিট ছিল 10, মানে ফ্রি ক্লাস যেটা। তো তখন মানে আমি ফার্স্টে দিছি সিট সংখ্যা হচ্ছে 10 জন। আমি লজ্জা পাচ্ছিলাম যে 10 জন হবে কিনা, বাট সে হাতে আমার প্রায় কত 600-700 মতো কমেন্ট করছিল, এবং আমি ওইটা বাধ্য হয়ে 3টা ক্লাস নিতে হয়েছিল, মানে 300 জনের জন্য ক্লাস। আপনি মানে এত যে কোঅপারেটিভ আসলে ভাইয়া মানে খুবই ভালো লাগে। সমস্যা না, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি এখন ফ্রি আছি, ঠিক আছে, আমি আনসার দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। মানে থ্যাংক ইউ ভাইয়া, মানে এই গাইডেন্স গুলো আসলে এরকম আমরা পাইতাম না। আপনারা এখন আর যে কোনো কোশ্চেন থাকলে গ্রুপে কোশ্চেন করতে পারেন, গ্রুপে পোস্ট করলেও আমি আনসার দিব, যদি আমাকে পার্সোনালি কেস করতে লজ্জা পান। অথবা আমার লাইফলাইন যে পেজটা আছে, যদি পেজটা মরা পেজ, মানে এমন কাজ হয় না, কিন্তু পেজটার মধ্যে যদি কেউ কোশ্চেন করেন আমি কিন্তু কোশ্চেন আনসার দিই, ঠিক আছে। আমি কিন্তু অলওয়েজ খেয়াল রাখি কেউ আনসার করতেছে কিনা। অনেকেই কোশ্চেন করে, অনেকেই কোশ্চেন করে, আমি আনসার দেওয়ার ট্রাই করি, হয়তো বা একটু দেরি হয়, কিন্তু আমি দিন শেষে আনসার দিব, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। সো কোনো কিছু লাগলে আমাকে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন যে ভাই এটা একটু আমাকে কি হেল্প করা যায় কিনা, ইনশাআল্লাহ আমি অবশ্যই ট্রাই করবো। আচ্ছা, এটা এখন যেটা বলছিলাম কতটুকু ছিলাম আমি হ্যাঁ, ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে নেফ্রোলজি শেষ আমাদের। ও, মেটাবলিক ডিসঅর্ডার। প্লিজ একটা কথা বলতেছি, এন্ডোক্রাইন থেকে কোশ্চেন করবেই ভাই। কিছু পড়েন আর না পড়েন, রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেমটা ভাজা করে ফেলবেন। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে সবচাইতে মজার টপিক, যেখানে প্রত্যেকটা টপিক বোঝার। একটা সিস্টেম নাই যেখানে বোঝার কিছু নাই, স্পেশালি থাইরয়েড। আবার বলতেছি, স্পেশালি থাইরয়েড ডিজিজ আপনি খুব ভালোভাবে পড়বেন। থাইরয়েডের কার্সিনোমার 4টা টাইপের ডিফারেন্ট, আপনি খুব ভালোভাবে পড়বেন, মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। কোনটা মেডুলারি কার্সিনোমা, হ্যাঁ, কোনটা এনাপ্লাস্টিক কার্সিনোমা, এগুলো আপনি বোঝার ট্রাই করবেন, দেন আপনি আনসার করবেন। টিচার নাকি কোশ্চেন করবে, একটা পেশেন্ট থাইরয়েড কার্সিনোমা পেশেন্ট নিয়ে আসছে, কি কি সিমটম পাবেন। এখন থাইরয়েডের পেশেন্টের নর্মাল সিমটম থাকবেই, যেগুলো থাইরয়েড আপনি হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম পাবেন। তার সঙ্গে কি পাবেন আপনি, তার সঙ্গে আপনাকে কি করতে হয় জানেন, তার সঙ্গে আপনাকে লোকেশন অনুযায়ী আনসার দিতে হয়, যে স্যার এটা তো গলার মধ্যে কি কি আছে একটু দেখি আমরা। গলার মধ্যে একটা নার্ভ যায়, আমাদের থাইরয়েডের চারপাশে 2টা নার্ভ থাকে, একটা হচ্ছে কমন ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর এটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো থাইরয়েডের যে কার্সিনোমা গুলো আছে তারা কমনলি এই নার্ভ গুলোকে প্রেস করে, আর কোন একটা নার্ভকে যখন কেউ প্রেস করে তখন নার্ভের এই প্রেসারের জন্য তার মাইলিন গুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়। মাইলিন যখন ডিজেনারেট হয়, নর্মালি সেগুলো জেনারেট হইতে চায় না, অনেক টাইম লাগে। তখন কি প্রবলেম হয়, ফোনেশনের প্রবলেম হয়, অর্থাৎ গলাটা হয়। এটাকে আমরা হট পটেটো ভয়েসও বলি, অথবা কি বলতে পারি, হর্সনেসও বলতে পারি। সো এই কোশ্চেনগুলো আনসার দিবেন যে স্যার হ্যাঁ, তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি প্রেস করে তার এই প্রবলেম হতে পারে। আবার বলতে পারেন স্যার যদি তার ট্রাকিয়া থেকে প্রেস করে তখন তার কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তখন সে আপনার কাছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে। ওকে, সো এই কোশ্চেনগুলো আপনাকে করতে পারে। হ্যাঁ, আবার আমরা জানি থাইরয়েডের যে ডিজিজটা সেটা খুব বেশি মেটাস্ট্যাটিক, খুব বেশি ছড়ায় যায়। আপনার থাইরয়েডটা যেহেতু এখানে, তাহলে ছড়াবে নিশ্চয়ই নিচে, এমন তো হবে না, কাছাকাছি ছড়াবে। তাহলে কাছাকাছি কি আছে, কমন জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসের লিম্ফেটিক সাপ্লাই আছে। তাহলে লিম্ফেটিক সাপ্লাই এর মাধ্যমে অবশ্যই কোনো না কোনো আপনার থাইরয়েডের ক্যান্সার সেলগুলো ছড়াবেই। ছাড়া গিয়ে কি করবে, লিম্ফ নোডে গিয়ে বসে থাকবে। সেখানে কি সে বসে থাকবে, সে কিন্তু সেখানে গিয়ে বসে থাকবে না, সে সেখানে ইনফ্লামেশন করবে, সেটাকে প্রদাহ দিবে, আস্তে আস্তে সেটা বড় হয়ে যাবে, অর্থাৎ আপনি লিম্ফ অ্যাডিনোপ্যাথি পেতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে কি পাওয়া যায়, আমাদের
সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গুলো এনলার্জমেন্ট পেতে পারে। তো এইভাবে কোশ্চেন আনসার দিবেন যে স্যার এরকম পেতে পারি, এরকম পাবো না, কোনটা ক্ষেত্রে মেটাস্টেসিস কম, কোনটা ক্ষেত্রে লোকেশন ওয়াইজ মানে কমপ্লিকেশন বেশি, এগুলো আমাকে আনসার দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বরটা হচ্ছে হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের যে ডিফারেন্সটা। তারা খুব পছন্দ করে যে কোশ্চেন করতে, যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, অনেক শুকনো একটা মানুষ, অনেক বেশি এনজাইটি পূর্ণ, মানে আপনার কাছে এসে সে অনেক বেশি স্যার কি আমি আসলে সমস্যা, সে বলতে পারতেছে না তার প্রবলেমটা, এবং খুব বেশি ঘামাচ্ছে, বারবার মাথা ঘুরতেছে। তাহলে এই ধরনের প্রবলেম গুলো নিয়ে যখন একটা পেশেন্ট আসবে অন্য কোনো সিমটমাইজ কোনো কিছু ছাড়া, তখন আপনি বুঝবেন যে স্যার আপনাকে কোশ্চেন করার ট্রাই করতেছে এন্ডোক্রাইন থেকে। কারণ এন্ডোক্রাইনের সমস্যাগুলোর সিমটম বা লোকেশন ওয়াইজ কোনো সিমটম পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু হরমোনাল প্রবলেম, এবং হরমোন কি করে আমাদের মাল্টিপল সিস্টেমকে এফেক্ট করে। এই জন্য এই ধরনের পেশেন্ট গুলা কোনো স্পেসিফিক লোকেশনে প্রবলেমই আসে না। সে এসে বলবে আপনার হার্ট বার্ন, বুকে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এই ধরনের প্রবলেম না। সে এসে বলবে হয়তো তার পালপিটেশন হচ্ছে, তার বুক ধরফর করে, তার ইদানিং প্রস্রাবে অনেক সমস্যা হয়, অথবা তার অনেক বেশি ঘামাচ্ছে, ঘুম ঠিকভাবে হয় না, অনেক এনজাইটি পূর্ণ বোধ করে, সে অনেক শুকায় যাচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো ফেস করবে সে, ঠিক আছে? সো আপনি যখনই এই ধরনের কোশ্চেন গুলো করবে যে স্যাররা এরকম একটা হাস্যকর একটা হঠাৎ করে একটা এরকম কোন একটা মানে কেস নিয়ে, আপনি মাথায় রাখবেন যে স্যার হয়তো আপনাকে এন্ডোক্রাইন নিয়ে কোশ্চেন করা ট্রাই করতেছে, এবং প্রথমে আপনি যে জায়গায় খুঁজবেন সেটা হচ্ছে থাইরয়েড। কারণ থাইরয়েডে এই ডিজিজ গুলোর মধ্যে হাইপারথাইরয়েডিজমের কমনলি সিমটম আছে। তো একটা পেশেন্ট ডায়রিয়া হচ্ছে, কি হতে পারে? হঠাৎ করে বলে একটা পেশেন্ট ডায়রিয়া আসছে, কি করতে পারে? তারা বলবেন স্যার আমি কিছু জিনিস দেখবো, কি দেখবো? এই জিনিস দেখবো, কি হতে পারে? থাইরয়েডিজম হতে পারে। কি হতে পারে? হাইপারথাইরয়েডিজম হতে পারে। তো কোশ্চেন করতে পারে হাইপারথাইরয়েডিজম কি, থাইরোটক্সিকোসিস কি? হ্যাঁ, থাইরোটক্সিকোসিস হলে আপনি কিভাবে বুঝবেন যে এটা হাইপারথাইরয়েডিজম নাকি থাইরোটক্সিকোসিস? কি বলতে পারবেন? হাইপারথাইরয়েডিজম আর থাইরোটক্সিকোসিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কি? টক্সিক ফিচার গুলো থাকবে, যদি আই থাইরয়েড ফিচার গুলো, টক্সিক ডিসঅর্ডার, টক্সিক যে সিম্পটম গুলো থাকবে, স্পেশালি আই 5টা জায়গায় ম্যানিফেস্টেশন, সিম্পটম থাকে। এটা হচ্ছে আই8 সিম্পটম, মানে কি কি বলে এটাকে? কি বলে এটাকে? চোখগুলো বের হয়ে আসে, এক্সোথ্যালমাস। এক্সোথ্যালমাস, হ্যাঁ এক্সোথ্যালমাস বলে আমরা এটাকে। চোখে এটা কেন হয়? কখন লিড ল্যাগ হয়, কখন লিডটা ল্যাগ হয়। লিড ল্যাগ মানে হচ্ছে লিড, চোখ যখন বড় হয়ে যাবে লিডটাকে কভার করতে পারবে, চোখটাকে পারবে না, চোখটা উপরের দিক হয়ে থাকবে। তাহলে এই ধরনের পেশেন্ট গুলো কি চোখগুলো এক্সপোজ হয়ে থাকবে। তাহলে কি হবে? চোখ যখন বারবার এক্সপোজ হবে, বাইরে ধুলাবালি, আলো তালো, তখন চোখের মধ্যে ইনফ্লামেশন হবে, কনজাংটিভাইটিস হবে, চোখ লাল হয়ে থাকবে, সিম্পল হিসাব। তাহলে এই ধরনের পেশেন্টগুলো সিম্পটম নিয়ে আসবে। আবার বলবে আর কি হতে পারে? তার প্রিটিবিয়াল ইডিমা হইতে পারে। মজার কথা হচ্ছে নরমালি ইডিমা কোথায় হয়? মিক্সড ইডিমাতে হয়। হ্যাঁ, ইডিমা হয় হাইপোথাইরয়েডিজমে, কিন্তু আমরা জানি হাইপার বা থাইরোটক্সিসিটিতে একটা জায়গায় ইডিমা হতে পারে, সেটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সড ইডিমা, যেটাকে বলি সেটা কিন্তু মিক্সড ইডিমার ফিচার না, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ফিচার বা থাইরোটক্সিকোসিসের ফিচার। আমি কি বুঝতে পারছি বিষয়গুলো? ওকে, আমি ডিজিজ আলোচনা করতেছিলাম যে কোশ্চেন আসতে পারে আপনার জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সো থাইরয়েডের ইচ এন্ড এভরি কোশ্চেন খুব ভালোভাবে মনে রাখতে ট্রাই করবেন। কোশ্চেন যদি না বুঝেন, কিছু বুঝতে চাইলে আমার সঙ্গে কনসাল্ট করেন, আমি ট্রাই করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যতদূর সম্ভব। ওকে, হয়তো আমার কাজ থাকবে, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজি, ওকে, হেমাটোলজি খুব মজার কোশ্চেন, সারা নরমালি করে না, কিন্তু হেমাটোলজি থেকে যদি কোশ্চেন করে, মানে অ্যানিমিয়া আর লিউকেমিয়া, ওকে, লিম্ফোমা, এই তিনটা ওয়ার্ড খুব ভালো মনে রাখবেন। অ্যানিমিয়ার ফিচার গুলো কি কি, কোন অ্যানিমিয়াতে কি ফিচার পায়? স্যার বলো জিব্বা দেখে বলবো একটা ছেলে আসলো জিব্বাটা কি পরিষ্কার বা একদম স্মুথ, কিসের ফিচার? তখন বলবো হ্যাঁ স্যার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কি বলে এটাকে? গ্লোসাইটিস বলে। একটা মানুষ আসলো তার এখানে ক্ষত, কি বলে এটাকে? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। কার ফিচার এগুলো? হচ্ছে কি বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। একটা পেশেন্ট আসলো আপনার কাছে, আপনি বসে আছেন আপনার চেম্বারে, একটা পেশেন্ট আপনার রুম দিয়ে ঢুকলো। হ্যাঁ, সে ঢুকার সময় কি করলো? সে কোনো মতো পাটাকে টেনে টেনে আনতেছে আপনার কাছে। কি করতেছে? পাটাকে টেনে টেনে আনতেছে। তো আপনি বললেন বসেন, সে বসলো, আপনি তার দিকে তাকালেন, দেখলেন যে তার শরীরটা পেল হয়ে আছে। কি বলবেন বলেন তো? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। ইয়েস, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আপনি বলবেন অ্যানিমিয়া, আপনি বলবেন না ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, আপনি বলবেন স্যার হয়তো বা পেশেন্টটার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া উইথ 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 কি একটা পেশেন্ট আসছে পাটা টেনে টেনে আসছে, মানে পায়ে তার কোনো শক্তি নাই, পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে আপনাকে মনে রাখতে হবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ পেরিফেরাল নিউরোপ্যাথি। হোয়াই নিউরোপ্যাথি জানা দরকার নেই, যদি জিজ্ঞেস করতে চান আস্ক করে আমরা বুঝিয়ে দিব এটা কেন হয়। ওকে, মিথিওনিন ডেফিসিয়েন্সির জন্য হয়, এটা দরকার নেই।
তাহলে এরকম কোশ্চেন করতে পারে আপনাকে, হ্যাঁ, এনিমে থেকে কোশ্চেন করতে পারে, এনিমে ফিচার কোশ্চেন করতে পারে। এগুলো তো আপনারা ভাই থার্ড ইয়ার থেকে বা ফোর্থ ইয়ার থেকে পড়ছেন না, প্যাথোলজি যখন পড়ছেন তখন তো অ্যানিমিয়ার যে প্রত্যেকটা আলাদা আলাদা যে ফিচার গুলা, মানে পিবিএফ করলে কি পাবেন, লিভার বায়োপসি করলে কি পাবেন, এগুলো তো আসলে মেডিসিনে কখনোই কোশ্চেন করে না, করবেও না। সো আপনাকে সিমটোমাইজ কোশ্চেন করবে যে একটা পেশেন্ট এরকম হলো টিডি, কোন অ্যানিমিয়া। আবার বললো একটা পেশেন্টের রাতের বেলায় খুব জ্বর আসে, সন্ধ্যাবেলায় জ্বর আসে, আচ্ছা পেশেন্টটা শুকাই যাচ্ছে, তার আবার এখানে একটু ফুলে গেছে, ওকে, পেশেন্টটা খুব ঘামায়, পেশেন্টটা খুব ঘামায়, হ্যাঁ, আবার পেশেন্টটা পেল হয়ে আছে, তাহলে কি বলবেন? লিম্ফোমা। কেন? এটা টিবি পেশেন্ট না কেন? কারণ টিবি পেশেন্টও, হ্যাঁ এটা হয়, বাট টিবি পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি দেখা যায়, এই ঘামানোর হিস্ট্রি গুলো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় না, লিম্ফোমা থেকে পাওয়া যায়। আচ্ছা, আবার ইচিং এর হিস্ট্রি থাকতে পারে একটা পেশেন্ট বলো। এখন লিম্ফোমার সঙ্গে চলে আসে কে? টিবি। যেহেতু একই গ্রুপের মধ্যে দুইটা পড়ছে, রেসপিরেটরি সিস্টেমে পড়ছে, হেমাটোলজি পড়ছে, তাহলে কিন্তু এখান থেকে একটা মজার কোশ্চেন করার খুব চান্স আছে যে একটা পেশেন্ট আসছে তার নাইট সোয়েট হয়, হ্যাঁ, রাতের বেলায় ঘামায়। 2 নাম্বার হচ্ছে পেশেন্টটার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, মানে সন্ধ্যাবেলায় তার টেম্পারেচার বেড়ে যায়। আবার বলতেছে যে পেশেন্টটার ইদানিং ওয়েট লসের হিস্ট্রি আছে। তাহলে দেখেন এটা দিয়ে কিন্তু বুঝাচ্ছে না আমরা কি টিবি বুঝি আমরা, না, টিবি একদম টিপিক্যাল হিস্ট্রি হচ্ছে এগুলা। এর সঙ্গে যদি বলে যে পেশেন্টটার গায়ে চুলকানি আছে, হ্যাঁ, পেশেন্টটার শরীরটা একটু সাদা সাদা হয়ে আছে, তখন আপনি বলবেন এটা ইজ নট আ কেস অফ টিবি, ইট ইজ আ কেস অফ লিম্ফোমা, ঠিক না? কারণ লিম্ফোমার ক্ষেত্রে কি হয়, লিম্ফোমার ক্ষেত্রে নাইট সোয়েট হয়, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, লিম্ফোডিনোপ্যাথি হয়, ঠিক না, ওয়েট লস হয়, কিন্তু তার সঙ্গে এক্সট্রা ফিচার হচ্ছে ইচিং, চুলকানি হয়, কারণ সেখানে ইউসিনোফিল গুলো অ্যাক্টিভেট হয়ে যায়, দরকার নেই, যাকে বাদ দেন। যেটা বলতে চাচ্ছি, আমি জাস্ট কোশ্চেন বলতেছি, তো এগুলো বুঝে ট্রাই করবো। সো অ্যানিমিয়া, লিম্ফোমা এবং লিউকেমিয়া এটা বুঝে ট্রাই করবো। আর লিউকেমিয়া যদি বলে কমন বলে একটা পেশেন্টের রিপিটেড ইনফেকশন হিস্ট্রি আছে, তার এক্সটার্নাল টেন্ডারনেস আছে, ওকে, হ্যাঁ, তারপর তার পেল আছে, তার বডিতে পেল হয়ে আছে, তারপর গায়ে গুটি 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 লাল লাল দাগ, কি বলবে? ইট ইজ এ কেস অফ লিউকেমিয়া। আবার এখান থেকে বলবো ইট ইজ এ কেস অফ প্যানসাইটোপেনিয়া, ঠিক না? একই সঙ্গে তিনটা জিনিস কমলে আমরা কি বলি? প্যানসাইটোপেনিয়া বলি। তো আবার এখান থেকে আসতে পারে ইট ইজ দ্য কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, ঠিক না? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা কি পাই? পেরিফেরালি প্যানসাইটোপেনিয়া পাই। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে যেটা ফিচার অফ বোন ম্যারোর ফিচার হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক না? কিন্তু পেরিফেরিতে যদি দেখেন সেটাকে আপনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবেন? আপনাকে যদি বলেন একটা পেশেন্টের অ্যানিমিয়া, তার সঙ্গে লিউকোপেনিয়া, তার সঙ্গে থ্রম্বোসাইটোপেনিয়া, হোয়াট ইজ দিস? আপনি বলবেন ইট ইজ দ্য কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া? নো, ইট ইজ নট আ কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইট ইজ দ্য কেস অফ প্যানসাইটোপেনিয়া। কারণ আপনি পেরিফেরাল ব্লাড দেখতেছেন, পেরিফেরাল ব্লাডে যদি তিনটাই কমে যায় তাকে আমরা বলি প্যানসাইটোপেনিয়া। কিন্তু যদি আপনি কি কস্টটা ইনভেস্টিগেট করতে যান, গিয়ে আপনি তার একটা কি বলে, তার একটা কি বলে বোন ম্যারো বায়োপসি করেন, তখন তার সবকিছু কমে গেছে, তখন ইজ দ্য কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সো আপনাকে বুঝতে হবে যে কখন আপনি প্যানসাইটোপেনিয়া বলবেন, কখন আপনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবেন, ঠিক না? প্যানসাইটোপেনিয়া কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও হতে পারে। কোন কন্ডিশন বলেন? বললে চকলেট খাবো। প্যানসাইটোপেনিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও হতে পারে। কোন কন্ডিশন? দ্রুত দ্রুত দ্রুত। বোন ম্যারো সাপ্রেশন। বোন ম্যারো সাপ্রেশন হলে তো সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে, ঠিক না? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হাইপারস্প্লেনিজম। ইয়েস, হাইপারস্প্লেনিজম। আপনি নাম বলেন? ঝর্ণা। ওকে, আপনি আমার কাছ থেকে কিসের নোট নেবেন? একটা নোট, যে কোনো একটা নোট নেবেন, ঠিক আছে? ওকে, যে কোনো একটা নোট বলবেন, নিয়ে নেন। ওকে, কি বলছিলাম জানো, ভুলে গেছি। ওকে, হাইপারস্প্লেনিজম। আচ্ছা বলেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইপারস্প্লেনিজম এন্ড স্প্লিনোমেগালি? স্প্লিনোমেগালি হলে স্প্লিনের সাইজ বড় হয়ে যাবে, আর যে ব্লাড সেলগুলো যখন ডিস্ট্রয় বেশি হবে তখন হাইপারস্প্লেনিজম। হ্যাঁ, তাহলে স্প্লিনোমেগালি জাস্ট স্প্লিনটা বড় হয়ে গেছে, ইট ইজ কল্ড স্প্লিনোমেগালি। বাট আপনার স্প্লিন বড় হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আপনার ব্লাড সেল কাউন্ট কমে যাচ্ছে, এবং আপনি ব্লাড সেল কাউন্ট কোনোভাবে বাড়াইতে পারতেছেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্প্লিনটাকে কেটে ফেলতেছেন। তিনটা ফিচার যদি থাকে তাকে আমরা বলি হাইপারস্প্লেনিজম। 1 স্প্লিনোমেগালি, 2 প্যানসাইটোপেনিয়া, 3 এই প্যানসাইটোপেনিয়াকে যদি ট্রিট করতে চান তাহলে আপনাকে স্প্লিনটাকে কেটে ফেলতে হবে। এই তিনটা সিম্পটম, মানে তিনটা যদি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতে পারে তাহলে এটা হচ্ছে ইট ইজ দ্য কেস অফ হাইপারস্প্লেনিজম। তাহলে মনে রাখবেন প্যানসাইটোপেনিয়া কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও হতে পারে। সো এমন না যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানেই প্যানসাইটোপেনিয়া অথবা প্যানসাইটোপেনিয়া মানেই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইট ইজ নট ট্রু, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? সো আপনাকে কিন্তু কোশ্চেনগুলো করতে পারে। তো আপনি খেয়াল রাখবেন অ্যানিমিয়ার দিকে, আপনি খেয়াল রাখবেন প্যানসাইটোপেনিয়ার দিকে, সরি খেয়াল রাখবেন আপনি লিউকেমিয়ার দিকে আর লিম্ফোমার দিকে। এক্সট্রা এর সঙ্গে আপনি একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এর সঙ্গে আপনি একটু দেখতে পারেন মাল্টিপল মায়োলোমা, এটা আপনার জন্য একটা এক্সট্রা ফিচার। যদি আপনি অনার্স লেভেলে চলে যেতে পারেন
টিচারকে খুশি করে টিচার টুস করে একটা কোশ্চেন করে দিবে মাল্টিপল মাইলোমা থেকে। তো এটা যদি আপনি পারেন টিচার তো খুশি আপনাকে বসে দিবে একটা অনার্স মার্ক, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আর কি আমি তো কি বলতেছি, এরপর হচ্ছে আমাদের হেমাটোলজি শেষ। হেপাটোবিলিয়ারি সিস্টেম আমার খুব পছন্দের একটা সিস্টেম, আমি জানি জিআইটি পড়াচ্ছি, যদিও হেপাটোবিলিয়ারি সিস্টেম মানে একটা দুটো ভিডিও বানাইছি মনে হয় না, এটা হচ্ছে আপনার লিভার সিরোসিস। আমি জানি না কেউ আমার ভিডিও দেখছেন কিনা, কারণ বেশিরভাগ মানুষ দেখে না লিভার সিরোসিস ভিডিওটা। যদি কারো দেখার ইচ্ছা থাকে আমার ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আমি লিভার সিরোসিসের নিজে অনেক কনফিউজ থাকতাম বিষয়টা নিয়ে, বাট আমি ট্রাই করছি লিভার সিরোসিসটা কমপ্লিট করে দেওয়া, ঠিক আছে? তো হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে যদি কোশ্চেন করে, কমন কোশ্চেন আপনারা জানেন অলরেডি, একটা হচ্ছে লিভার সিরোসিস আর এটা হচ্ছে ক্রনিক লিভার ফেইলিয়ার, নাকি? ওকে, সো এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি ক্রনিক লিভার ফেইলিয়ার আর এটা হচ্ছে সিকিডি, সরি সিরোসিস। আচ্ছা, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, ওকে? আচ্ছা, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টটা কথাবার্তা অপ্রাসঙ্গিক, কি বলতেছে বুঝতেছে না, এবং আপনি যাকে বললেন যে একটা তারা এঁকে দিতে, সে তারাটা ঠিকভাবে আঁকতে পারলো না। তাহলে it is the case of hepatic encephalopathy which is maybe due to acute liver failure. No. Acute liver failure থেকে hepatic encephalopathy হয় না, due to liver cirrhosis or chronic liver disease থেকে হয়, ঠিক না? acute liver failure কি হয়, কোন একটা স্পেসিফিক কন্ডিশনের কারণে আপনার লিভার তার ফাংশনটা হঠাৎ করে ডিটোরিয়েট করে ফেলবে। কখন? স্পেশালি ভাইরাল কন্ডিশন, ব্যাকটেরিয়াল কন্ডিশনে, ঠিক না? স্পেশালি ব্যাকটেরিয়াল কন্ডিশনে কোনো কারণে লিভারে একটা অ্যাবসেস হইছে, হ্যাঁ, অথবা কোনো কারণে আপনার লিভারের মধ্যে অটোইমিউন কন্ডিশন হইছে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো কারণে লিভারের মধ্যে কোনো টিউমার হইছে, তখন অথবা কি হলো হঠাৎ করে লিভারটা তার ফাংশনালি ডিটোরিয়েট করতে পারে, সেই ক্ষেত্রে এটাকে বলো অ্যাকিউট লিভার ফেলিয়ার। বাট যদি এই কোনো একটা কন্ডিশন অনেক লং টাইম ধরে পারসিস্ট করে, লং টাইম ধরে সে ঠিকভাবে প্রোটিন প্রোডাকশন করতে পারতেছে না, লং টাইম ধরে সে বিলিরুবিন গুলাকে কনজুগেশন করতে পারতেছে না, হ্যাঁ, লং টাইম ধরে সে অ্যামোনিয়া গুলাকে ডিটক্সিফিকেশন করতে পারতেছে না, তখনই ওই পেশেন্টে কি হবে, হেপাটিক এনকেফালোপ্যাথি হবে। তো আপনাকে যদি কোশ্চেন করি কেন হেপাটিক এনকেফালোপ্যাথি হয়, আপনি বলবেন ইট ইজ মেবি ডিউ টু হাইপার বা ইট ইজ মেবি ডিউ টু এক্সেসিভ ওয়েস্ট প্রোডাক্ট গুলো জমা হয়, ওয়েস্ট প্রোডাক্ট, স্পেশালি অ্যামোনিয়া। কারণ আপনি জানেন আপনার লিভারের একটা ফাংশন হচ্ছে ওয়েস্টটাকে ডিটক্সিফিকেশন করে, স্পেশালি অ্যামোনিয়াটাকে ডিটক্সিফাই করে অ্যামোনিয়ামে কনভার্ট করে, ঠিক তো? অ্যামোনিয়া একটা ওয়াটার ইনসলিবল সাবস্টেন্স, কিন্তু অ্যামোনিয়াম ইজ আ ওয়াটার সলিবল সাবস্টেন্স। তাহলে ওয়াটারটা যখন এটা ওয়াটার সলিবল হয়ে যায় তখন ওয়াটার দিয়ে সে পাস করে, কিন্তু লিভার যদি পারফেক্টলি কাজ করতে না পারে তাহলে সে কি কখনো ডিটক্সিফাই করতে পারবে না। তাহলে ব্লাডের মধ্যে কি বেড়ে যাবে, অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে। আর যেহেতু অ্যামোনিয়া ইজ আ প্রোডাক্ট অফ কি, ইট ইজ আ প্রোডাক্ট অফ কনজুগেট বন্ড, অর্থাৎ সমযোজী বন্ধনের কারণে তৈরি হয়, সে ইজিলি কি করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে, ঠিক না? কারণ সে লিপিড সলিবল, সো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে সে কি করবে, ব্রেনে চলে যাবে, এবং ব্রেনে তার ইফেক্ট খুবই ভয়াবহ, এবং সেখান থেকে যে রোগটা হয় তাকে আমরা বলি হেপাটিক এনকেফালোপ্যাথি। কারণ এনকেফালোপ্যাথি আর অনেক কারণ হতে পারে, যেমন অনেক ধরনের, একটা হচ্ছে ভিটামিন ই এর জন্য কি আছে, ভিটামিন বি এর জন্য কিন্তু এনকেফালোপ্যাথি হতে পারে। কি বলে এটাকে? ভিটামিন বি এর জন্য একটা এনকেফালোপ্যাথি হয়, কি বলতে পারবেন নামটা? ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি নাকি? ইয়েস। সো এরকম ডিফারেন্ট টাইপস এর এনকেফালোপ্যাথি হতে পারে। আপনাকে কোশ্চেন করবে যে হ্যাঁ এরকম কেন হতে পারে, আপনাকে কোশ্চেন করলো একটা পেশেন্ট তার ক্রনিক লিভার ডিজিজ আছে, আপনি তার কি কি ড্রাগস বা কি কি জিনিস অফ রাখবেন, তাকে কি আপনি ল্যাক্সেটিভ দিবেন নাকি দিবেন না, বলেন দিবেন নাকি দিবেন না? ল্যাক্সেটিভ দিব। সিডেটিভস অফ থাকবে। ইয়েস, তার সিডেটিভস অফ রাখবেন, তার কনস্টিপেশনটাকে কি করবেন, বাধা দিবেন। কেন? কারণ আমরা জানি যখন কনস্টিপেশন হয় তখন আপনার গাটের মধ্যে ট্রানজিটের পরিমাণ কমে যায়, অর্থাৎ গাটের যে প্রোডাক্ট গুলো আছে তারা ট্রানজিট হয় না, মুভমেন্ট করতে পারে না, মানে বের হতে পারে না। ফলে কি হয়, লং টাইম ধরে তারা গাটের মধ্যে রয়ে যায়, এবং সেখানে কি হয়, আস্তে আস্তে করে ফার্মেন্টেড হয়। আর আমরা জানি ফার্মেন্টেড প্রোডাক্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া প্লাস কার্বন মনোক্সাইড। তো কি হয়ে যাচ্ছে, যখনই ট্রানজিট টাইম কমে যাচ্ছে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, যেটা গিয়ে আলটিমেটলি কি করতেছে, আপনার ব্রেনে ইফেক্ট ফেলতেছে। এই জন্য আপনি একে ল্যাক্সেটিভ দিবেন, এই জন্য কিন্তু দেখবেন এই পেশেন্টগুলো একটা ট্রিটমেন্ট কি ল্যাক্সেটিভ প্লাস নিওমাইসিন দিতে হয়। কেন? গাট ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করার জন্য। বুঝছেন নাকি বুঝেন নাই? অ্যান্টিসাইকোটিক কেন দিবেন? কারণ এমনিতেই অ্যান্টিসাইকোটিক কি করে, আপনার ব্রেনটাকে কাম করে,
আপনার ব্রেন এমনি টক্সিটেড হয়ে আছে, আপনি তাকে যদি আরো কাম করতে যান তাহলে কি হবে, ব্রেনটা একসময় ফেল করে ফেলবে, ঠিক না? তো ব্রেনটা তখন তার ফাংশনাল লস করবে, তো আপনি চাবেন না তাকে অ্যান্টিসাইকোটিক দিতে। আমি কি বুঝতে পারছি বিষয়গুলো, আপনাকে কিভাবে আপনি আনসার করবেন, কিভাবে মনে রাখবেন? ওকে ওকে, এরপর কই যাব, রেসপিরেটরি সিস্টেম নিয়ে কথা বলতে যাচ্ছি না, ইটস দ্য বিগ সিস্টেম, বাট রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে একটা কোশ্চেন করে, নিউমোনিয়া কেন কনসিডারেশন হয়, কোন ধরনের কনসিডারেশন হয়, এবং নিউমোনিয়া সাউন্ড করে দেখি, সাউন্ড করতেছে কিসে, আপনাকে সাউন্ড পাচ্ছেন একটা? হ্যালো হ্যালো, শুনতেছেন আমার কথা? ভাইয়া শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই। কি যেন একটা ডিস্টার্ব করে, মানে কি করে একটা আওয়াজ করতেছে, যে মাঝে মাঝে আওয়াজ হয়ে যায় এরকম। আচ্ছা, যেটা বলতেছি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে বলে আসি, শেষ করে দিচ্ছি। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে একটা কোশ্চেন আপনাকে প্রায় করে, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট নিউমোনিয়া, আপনি যদি তাকে অস্কাল্টেট করেন, আপনি যদি তাকে অস্কাল্টেট করেন, আপনি তার ব্রেথ সাউন্ডটা কেমন পাবেন? এখন কোশ্চেন হচ্ছে ব্রেথ সাউন্ড কেমন হয়, দুই রকম হয়, একটা হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড, আর একটা হচ্ছে বলেন, একটা হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল। অনেকে কোশ্চেন করলে তখন সে বলে যে, অনেকে কোশ্চেন করলে সে বলে যে ব্রেথ সাউন্ড তিন রকমের হয়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, তারপর হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন, এগুলো আনসার না। মেইন নরমালি ব্রেথ সাউন্ড দুই প্রকার, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, আর এটা হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড। এটা আমি বুঝাইছিলাম যারা আমার ক্লাস করছিলেন, তাও একটু বলে দিচ্ছি, যে অনেকে ক্লাস করেন নাই। সেটা হচ্ছে আপনার ব্রঙ্কাসটার লুমেনটা অনেক বড়, আপনার ট্রাকিয়াল লুমেনটা অনেক বড়, তো এখান দিয়ে যখন ব্লাডটা আপনার বাতাসটা পাস করে তখন সে খুব বেশি কি ফ্রিকশন করে না, এই জন্য এই বাতাসে যখন পাস করে যে সাউন্ডটা হয় স্মুথ, এই জন্য এই সাউন্ডটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। বাট যখনই এই ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল তৈরি হয়, ব্রঙ্কিউলের মধ্যে লুমেনটা অনেক ছোট, অর্থাৎ রেজিস্ট্যান্স অনেক বেশি, সো যখনই বাতাসগুলো পাস করা ট্রাই করে তারা অনেক বেশি রেজিস্ট্যান্স ফিল করে, অনেক বেশি ফ্রিকশন হয়, সো অনেক বেশি সাউন্ড প্রোডাকশন হয়। ক্লিয়ার? এই সাউন্ডটা পারফেক্ট শোনায় না, একটু শো শো শোনায়, কারণ টার্বুলেন্স ক্রিয়েট হয়, এইটাকে বলা হয় ভেসিকুলার ব্রেথ সাউন্ড। তো নরমালি আপনি যদি এখানে প্লেস করেন স্টেথোস্কোপ, আপনি পাবেন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, আর আপনি যদি লিভার ফিল্ডের মধ্যে, সরি লাং ফিল্ডের মধ্যে প্রেস করেন তাহলে আপনি পাবেন ভেসিকুলার ব্রেথ সাউন্ড। এটা স্বাভাবিক, এটা নরমাল। কিন্তু যে পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, যে লোবে বা যে জায়গায় তার কনসোডালেশন আছে, সেখানে যদি আপনি স্টেথোস্কোপ প্লেস করেন, আপনি সেখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনবেন, আপনি সেখানে ভেসিকুলার ব্রেথ সাউন্ড শুনবেন না। তো কোশ্চেন হচ্ছে কেন ভাইয়া? আপনি তো বললেন লাং ফিল্ডের মধ্যে সাউন্ড শুনলে সেটা হয় ভেসিকুলার, তাহলে আমি কেন এখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনবো? কারণ যখনই কোন একটা জায়গায় কনসোডালেশন হয়, সেখানে লুমেন গুলা সব ওয়াটার দ্বারা ফিল আপ হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ সেটা একটা কি হয়ে যায়, পুরো জিনিসটা একটা হার্ড ওয়াটার মিডিয়াম হয়ে যায়। তাহলে কি হয়, বাতাসটা যখন ব্রঙ্কাস থেকে এখানে আসা ট্রাই করে, তখন সে কিন্তু আর ব্রঙ্কিলে ঢুকতে পারে না, সরাসরি কি করে, ওয়াটার দিয়ে পাস করে। আর ওয়াটার ইজ দ্য গুড কন্ডাক্ট্যান্স না, খুব ভালোভাবে, খুব ভালো মিডিয়াম, ফলে সাউন্ডটার কোনো চেঞ্জ হয় না। কারণ আমরা জানি সাউন্ড কি, সাউন্ডের জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, তো এখানে মিডিয়ামটা সে যা পায়, ওই ওয়াটার মিডিয়ামটা সে তাই পায়, তো সাউন্ডটার কোনো চেঞ্জ ঘটে না, অর্থাৎ আপনি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনবেন। ক্লিয়ার? এই জন্য মনে রাখবেন, যারা নিউমোনিয়া পেশেন্ট তার ক্ষেত্রে আপনি যদি ব্রেথ সাউন্ডটা শুনেন, আপনি কেমন পাবেন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনবেন। এটা হচ্ছে একটা বিষয়। দুই নম্বর একটা কথা বলে দিই, আমি আজকে বিদায় নিব। দুই নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের হার্টের যখন অস্কাল্টেট করবেন, যখন আপনাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দিবে, অধিকাংশ ক্ষেত্রে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দেয় না, তারা জানে যে অধিকাংশ স্টুডেন্টরাই প্রিকর্ডিয়াম এক্সামিনেশন ফেল করবে। কিন্তু আপনি মনে রাখবেন, যদি আপনাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দেয়, আপনার বাম হাতটা পেশেন্টের ডান গলায় রাখতেই হবে, স্পেশালি তার অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে এখানে রাখতে হবে। কেন রাখবেন? কারণ আপনি ক্যারোটিড পালসটাকে ফিল করতে চাবেন। কোশ্চেন হচ্ছে, ভাই আমি না ফিল করলে সমস্যা কি? না ফিল করার অর্থ হচ্ছে আপনি কি শুনতেছেন আপনি নিজেও জানেন না। কারণ আমি আগের ক্লাসে বুঝেছিলাম, যারা ক্লাস করছেন তারা জানেন, যারা করেন না তারা জানেন না, যে আপনি যখন অস্কাল্টেট করেন আপনি কি শুনেন, যে ফার্স্ট হার্ট সাউন্ড, স্পেশালি সেকেন্ড হার্ট সাউন্ড শোনা ট্রাই করেন, ঠিক তো? এখন কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড আর কোনটা সেকেন্ড হার্ট সাউন্ড, এটাকে আপনি মুখে মুখে বলতে পারবেন না। কখন বলতে পারবেন? যদি আপনি ক্যারোটিড পালসে হাত দেন। কারণ কি? কারণ আপনার হার্টটা যখন কনস্ট্রিক্ট করে, অর্থাৎ সিস্টল করে, তখন তার সামনের রাস্তা খুলে যায়, পিছনের রাস্তা বন্ধ হয়। আর সামনের রাস্তা খুলে যাওয়ার অর্থ হচ্ছে হার্ট থেকে ব্লাড গুলো সব কই চলে আসবে, কিছু ব্লাড কই চলে আসবে, ক্যারোটিড আর্টারিতে চলে আসবে, ঠিক না? তাহলে এই সময় আপনি হাতের মধ্যে একটা ধাক্কা ফিল করবেন, এটাকে আমরা বলি ক্যারোটিড পালস। আর এই সময় কোন দরজাটা ক্লোজ হচ্ছে, সামনেরটা না পিছনেরটা?
পিছনেরটা, ঠিক না? পিছনে কোন দরজা? মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ। বন্ধ হচ্ছে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ। তাহলে যে সাউন্ডটা শুনবেন তার সঙ্গে করেসপন্ড হবে কি হাতের ধাক্কা। তাহলে হাত শুনলেন একটা শব্দ, হাতের ধাক্কা ফিল করলেন, আপনি বললেন এটা এই সাউন্ডটা প্রোডাকশন করতে হয়েছে মাইট্রাল এবং ট্রাইকাসপিড থেকে। সো ইট ইজ কি ফাস্টার সাউন্ড। এরপর আপনি আরেকটা সাউন্ড শুনলেন কিন্তু ওই সময় আপনি হাতে কোনো পালস ফিল করলেন না। সো এটা ইজ দ্য ডায়াগনোসিস অফ সেকেন্ড হার্ট সাউন্ড। এটা কি বুঝে আসছি? আর বুঝে দোকানে আপনারা বুঝবেন, মোটামুটি বুঝে দেওয়ার ট্রাই করছি, বাকিটা আল্লাহ জানে। ওকে ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া, ভেসিকুলার ব্রেথ সাউন্ডটা কি ব্রঙ্কিয়ালের থেকে লাউডার হবে? না, নয়েজি হবে। একটা হচ্ছে একটা মানে টার্বুলেন্স ক্রিয়েট হবে, বাতাসটা স্মুথ হবে না, বাতাসটা শোঁ শোনাবে। ভাইয়া লাউডার হবে কোনটা? ইটস নট লাউডার। লাউডার মানে হচ্ছে যে সাউন্ডটার ইন্টেন্সিটি কতটুকু সেই অনুযায়ী লাউড হবে, ঠিক না? কিন্তু লাউড আপনি এখানেও পাইতে পারেন, এখানেও পাইতে পারেন, সেটা হচ্ছে পেশেন্টের কি পরিমাণ নিঃশ্বাস নিচ্ছে বা কিভাবে ফোর্স ক্রিয়েট করছে সেখানে। তো নর্মালি লাউডার অবশ্যই এটাই হবে, ঠিক না? স্বাভাবিক, কারণ এখানে বাতাস বেশি যাচ্ছে, ঠিক তো? কিন্তু এখানে তো বাতাসটা খুব বেশি যাচ্ছে না। তো লাউডার নর্মালি এটাই পাবেন। কিন্তু শব্দের যদি ক্যারেক্টারটা শোনা ট্রাই করেন তাহলে এই শব্দটা হবে একটু শো শো শব্দ, মানে ক্লিয়ার শব্দ শুনবেন না, একটু বাতাসটা এগমাটা আওয়াজ করবে। কিন্তু এখানে শব্দটা একটু স্মুথ শুনবেন, ঠিক আছে? এটা লাউডার শোনা যাবে। ট্রাকিয়াল সাউন্ডটা বা ব্রঙ্কিয়াল সাউন্ডটা লাউডার শোনা যাবে ভেসিকুলার সাউন্ড থেকে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, যাও বুঝেন ট্রাই করছি, যারা ক্লাস করছেন করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন না তাদের দরকার নাই। ওকে, ঠিক আছে, আপনাদের জন্য বেস্ট অফ লাক আপনাদের সামনের মেডিসিন ক্লাসের জন্য। আর যাদের সঙ্গে আমার কার্ডিওলজি ক্লাস দেখা হবে তাদের সাথে দেখা হবে। ওকে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, কথা হচ্ছে যে মানে আপনার গ্রুপে আমি খুব বেশি অ্যাক্টিভ না, আজকে আপনার ক্লাস খুব ভালো লেগেছে। কথা হচ্ছে যে আপনার সাথে মেডিসিন কিভাবে কন্টিনিউ করতে পারি আমরা? মানে আপনি তো আগে থেকে ক্লাস নিচ্ছেন, এখন আমরা যারা নতুন, যেহেতু আমার এটা আমি একটা জিনিসটা করি, সেটা হচ্ছে যে আমি নরমালি আমি এগুলো তো ফ্রি ক্লাস, হ্যাঁ আমার সব কিন্তু ক্লাস ফ্রি, আপনারা সব ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ যারা আর কিছু পেড ক্লাস হচ্ছে ওগুলো আমার যেহেতু সব ক্লাসগুলো ফ্রিতে নেওয়া সম্ভব না, আমার যেহেতু সময় কনজিউমিং আর ইনকাম তো ভাই সবাইকে করতে হয় না, সবাই টিউশন কম বেশি আমরা সবাই করি। তো পেড ক্লাসগুলো আমি খুবই কম টাকা নিই, যেমন এটা একটা অনেক বড় কার্ডিওলজি কোর্স আমি 1000 টাকা নিচ্ছি, এটা একদম কম্পালসরি না। আপনারা যেটা চাবেন সেটা হচ্ছে যে আমার ফ্রি ক্লাসগুলো, স্পেশালি আমি কিন্তু ফ্রি ক্লাস নিতে চাই, ইন্টারেস্ট দেখালে আমি চাই, আমার ভালো লাগে ক্লাস নিতে, আমার ক্লাস নিতে কোনো কষ্ট লাগে না। এখন আমি এক সপ্তাহ পর যেমন আমি সামনের সপ্তাহে শুরু করবো একটা ফিজিওলজি বা জুনিয়রদের জন্য একটা ফিজিওলজি কোর্স শুরু করবো, মানে ওটা ফ্রি বা সব ফ্রি, টাকা পয়সা লাগবে না, আপনারা জয়েন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর কিভাবে জয়েন করব সেই ফিজিওলজি ক্লাসে? ওই আমি পোস্ট দিব, পোস্টে জাস্ট কমেন্ট করবেন তাহলেই হয়ে যাবে। ভাইয়া মেডিসিন ওরিয়েন্টেড কি ক্লাস মানে ইদানিং এর মধ্যে নিবেন বা কিছু আছে নাকি কোর্স আপনার? না, মেডিসিন ওরিয়েন্টেড কোনো ক্লাস নিচ্ছি না। হ্যাঁ, তবে আপনারা যদি চান যে ভাইয়া আমরা যখন আমাদের অবস্থা খারাপ বা সামথিং, তাহলে আমি আপনাদের জন্য একটা কোর্স নিতে পারি, সেক্ষেত্রে পেড করতে পারেন না করতে পারেন সেটা ম্যান্ডেটরি না, বাট সেটা হয়তো রেগুলার হবে না, কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, ইটস ট্রু, ঠিক আছে, এটা সমস্যা নাই। হ্যাঁ, আপনারা মেইনলি যেটা করবেন সেটা হচ্ছে আমার যে ক্লাসগুলো আমি ফ্রি নিই সেগুলো ক্লাসগুলো ট্রাই করবেন, সেখানে মাঝখানে কোশ্চেন করবেন, আমি মাঝে আনসার দিব, তাহলে আপনাদের কোশ্চেন হয়ে যাচ্ছে, এক নম্বর বিষয়। আর 2 নম্বর হচ্ছে যে আপনার ইচ্ছা করলে আমাকে ইনবক্সে পাবেন, ইনবক্সে কোশ্চেন করতে পারেন, আমি আনসার দিব, অথবা আপনারা ইচ্ছে করলে গ্রুপে পোস্ট করতে পারেন কোশ্চেনটা, আমি সেখানেও আনসার দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন না ভাইয়া আমরা হোল বিষয়গুলো দেখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে আপনাদের লং টাইম বসতে হবে, ঠিক আছে, লং টাইম বসে ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? তো এটার জন্য আমার ইনবক্স খোলা আছে, আমাকে ইনবক্সে নক দিন, সমস্যা নেই। ভাইয়া আজকে যেরকম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিলেন না, এগুলা কি মানে গাইনি আর সার্জারির জন্য নেওয়া যায়? এরকম ভাবে আমাদেরকে কেউ ভাই বলে দেয় না, এত সুন্দর করে এক্সাম ওরিয়েন্টেড আমাদেরকে কেউ বলে দেয় না, এজন্য যদি ওই দুইটাও নিতে পারতেন অনেক ভালো হতো। গাইনি নিয়ে যেতে পারবো, আমার ফেভারিট সাবজেক্ট, আমার ফেভারিট সাবজেক্ট গাইনি। সবাই আমি যখন গাইনি পড়তাম, চলে যাচ্ছে যদি আমি যখন পড়তাম আমার মনে আছে বলা ভাই না আমার গাইনি পড়তো না, বুঝছেন, আমার না গাইনি পড়তে এত মজা লাগতো। তো এমন হইতো যে আমি যখন মানে আইডি নিত ম্যাডাম, আমাদের সুপিয়া ম্যাম, আমার সুপিয়া ম্যাম ছিল আমাদের আইডি নিত, এরকম হইতো যে প্রথম 3-4টা দেওয়ার পরে স্যার ম্যাডাম 5 নম্বর দিন আমার আইডি নিয়েছে, তোর আইডি না তুই যা, বেশি কথা বলস, আমাকে 8 বছর আমি আমার আইডি নিবে না, আমি বেশি কথা বলি, সবাই আনসার আমি দিই। তো সবাই এবার লাস্টে মনে হতো যে আইডি দিত, সবাই আমার পিছনে থাকতো, সব কোশ্চেন আমাকে দিয়ে যেত না, সবাই পাস। গাইনি আইডি এমনই হয়, ভুয়া আইডি মতগুলা। তো গাইনি নিয়ে হেল্প করতে পারবো। আচ্ছা, গাইনি নিয়ে হেল্প করবো, আমি পোস্ট করবো, আপনারা ক্লাস করেন না কেন? আজকে অনেক কম ক্লাস করছে, 210 জন মতো ক্লাস করছে, আমি তো বলছি অনেকজন ভাইয়া যে এটা নিলেও অনেক ভালো হতো। জি ভাইয়া, মানে জাস্ট সার্জারিটা একটু মানে আচ্ছা ওটা করা যাবে, সমস্যা নাই।
আমি পোস্ট দিলে আমি বুঝলাম না আজকে এই পোস্টে তো প্রায় 1000 উপর কমেন্ট করছে, কিন্তু ক্লাস এত কম করছে আমি বুঝলাম না খাইনি কি। আচ্ছা সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনারা কোনো প্রবলেম হলে আমাকে যোগাযোগ করেন। জি বলেন। ভাইবা বোর্ড 1 এ টপিকস গুলো কি কি? একটা তো কার্ডিওলজি, আর কি? এই যে এগুলো ছাড়া যা আছে, জিআইটি আছে, রিউমেটোলজি, রিউমেটোলজি মাই ফেভারিট সাবজেক্ট। রিউমেটোলজি নিয়ে কারো যদি ইন্টারেস্ট থাকে আমার সঙ্গে কন্টাক্ট করবেন। রিউমেটোলজি আমি একদিনে আপনাকে হোল রিউমেটো শেষ করে দিব, প্রমিস। ভাই ক্লাস আচ্ছা, নিয়ে আমি একটা রিউমেটোলজি নিয়ে একটা সেশন করব, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আর কি ওকে আছে? আমির ভাই বুকিং তুই তো আসলে বেটা, তুই তো অলওয়েজ ফ্রি। নিউরোলজির উপর কি একটা ক্লাস নেওয়া যায় না? নিউরোলজির উপর একটা সেশন যদি শুরু করতে বুঝতে চাই না নিউরোলজি, আমি নিউরোলজি হেল্প করতে পারবো যদি আমি পোস্ট দিব, ঠিক আছে? আপনারা জয়েন দিন। ভাই চারিদিকে শুধু কার্ডিওলজিরই খালি নিতেছে, না রেসপিরেটরি নাই, না নিউরোলজি নাই, না রিউমাটোলজি, সবাই খালি কার্ডিওলজি নিয়ে ব্যস্ত। রেসপিরেটরি প্রতিটা গ্রুপে ভাই এই জিনিসটা দেখছি। না প্রতিটা গ্রুপে এগুলা দেখে ফোকাস করে না ভাইয়া, প্রতিটা গ্রুপে কার্ডিওলজি নিয়ে হয় না, প্রতিটা গ্রুপে ইসিজি নিয়ে হয়। ওই তো ইসিজি কার্ডিওলজি এগুলো নিয়ে হয়। না কার্ডিওলজি নিয়ে কেউ নেই না, আমি অনেক গ্রুপ বুঝছি যে কার্ডিওলজি নিয়ে স্পেশালি হার্ট ফেলিওর, এমআই, প্লাস কার্ডিয়াক টেম্পোনেট, ঠিক আছে, তারপর হচ্ছে কোর পালমোনালে, রিউমেটিক হার্ট ডিজিজ নিয়ে ক্লাস কেউ নিতে চায় না। আমি এটা নিছি, আমি অনেক টাইম নিয়ে করছি, যদি 20টা ক্লাস নিব আমি, যদিও আমার প্রচুর মানে কালকে আমি নোটের ছবি দিছি, কালকে শেষ করছি, রাত 5টা বাজছে আমার শেষ করতে। আমি আচ্ছা আপনাদের জন্য আমি রেসপিরেটরি একটা আমি সেশন করবো, সমস্যা না, আপনার সেশন জয়েন করলে আমার ভালো লাগে। মানুষ কম হলে আমার ভালো লাগে না, তখন মনে হয় দূর কষ্ট করে নিচ্ছে কি মানুষ হয় না কি। না ভাই আমরা যথেষ্ট আগ্রহী, আপনি দয়া করে একটু নিউরোলজি আর মানে রিমাটোলজি এই দুইটা একটু যদি বলতে, খুবই সমস্যা হয়, দুইটা বুঝি না কোনো কিছু ভালোভাবে। আচ্ছা রিউমেটোলজি নিয়ে আমি তাহলে একটা সেশন করার ট্রাই করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে দেখ আপনারা তাহলে আমাকে ইনবক্স দিন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আমাদের টাইম হয়ে গেছে, টাটা। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আমির ভাই। ওকে ওয়ালাইকুম আসসালাম।